অপরাধমূলক জিনিসপত্র নিয়ে আজকে আলোচনা হবে। খুব ফেমাস কেস হচ্ছে আমাদের কলকাতা পার্থ দেবযানী। পুলিশ গিয়ে একটা খুব ফিশি ব্যাপার দেখে যে একটা ঘরগুলো সব সেলোটেপ দিয়ে দিয়ে কাগজ দিয়ে দিয়ে সব আটকানো, ঘরের জানলা দরজাগুলো। তো পুলিশ আলটিমেটলি সার্চ ওয়ারেন্ট বার করে ওখানে গিয়ে খোঁজ পেতে দেখেন যে ওই দেবযানীর যে মানে ওনার দিদির যে কঙ্কালটা ওটা সুন্দরভাবে একদম পড়ে আছে, পাশে কুকুরের কঙ্কালগুলো রয়েছে। হোয়াট ইজ ফরেনসিক মেডিসিন? এনিথিং যেটা লয়ের সাথে যে মেডিসিনের প্র্যাকটিস যেটা রিলেটেড উইথ ল, সেটা মানে ফরেনসিক মেডিসিন। একটা গুলি লেগেছে এবং দেখলেন যে ক্রাইম স্পটে গিয়ে বডিটা পড়ে রয়েছে এবং তারা নিজের হাতেই বন্দুক। কি দেখে আপনারা বোঝেন যে ওটা সুইসাইড নয়, ওটা খুন? তো অন্য কেউ এসে ঢুকে যদি একটা মানুষকে গুলি করে দেয়, একটা সিনে একটা স্কাফলিং থাকবে, মানে ধস্তাধস্তি একটা সিন থাকবে, তারপরে তাকে গুলি করা থাকবে, তারপরে তার হাতে ইয়ে, আর যে সুইসাইড করবে সে বসে বসে নিজের চেয়ারে ড্রয়ার থেকে বার করে সুইসাইড করবে। আমরা বহু সিনেমায় দেখেছি, সিআইডিতে দেখেছি যে একটা ক্রাইম সিন যখন ঘটে তখন পুলিশ এসে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে। তাই আমাদের দেশে এখনো অবধি সত্যি কথা বলতে সেই সিস্টেম চালু হয়নি যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমি কোডিসের মতো আমেরিকা কোনো ইয়েতে দিলাম আর সমস্ত ডেটা চলে এলো। সেটা আমাদের ক্ষেত্রে এখনো কিন্তু আসেনি ইন্ডিয়াতে। হাত দিয়ে টিপে মেরে দিল, থ্রটলিং, বালিশ চাপা দিয়ে মেরে দিল। তা এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাবে? পার্সনের একদিকে বুড়ো আঙুল, একদিকে 4টে আঙুল পড়বে, আর এইভাবে ধরলে মাঝখানে দুটো আর এখানে দুটো। এবার তার সাথে কিন্তু আবার যে মারা যাচ্ছে ভিকটিম তারও কিন্তু নেল স্কেচ থাকবে। বালিশ চাপা দিয়ে মারা হলে ফেসে ব্লাডগুলো সব সরে যাবে, ফেসটা একদম পুরো কী বলবো একদম পেল হয়ে যাবে, একদম ফ্যাকাশে হয়ে যাবে। সবচেয়ে ডেডলি যেটা সেটা হচ্ছে স্লো পয়জন। সেইটা আপনারা কীভাবে ডিটেক্ট করেন? তখন যদি সেই মুহূর্তে তার সন্দেহ হয় যে আমার বাড়ি থেকেও স্লো পয়জনিং করছে, সে যদি তার একটা ব্লাডের অ্যানালিসিস করে বা ইউরিন অ্যানালিসিস করে, তখন ধরা পড়বে যে তার মধ্যে এরকম আছে। যেভাবে আরজি করে ঘটনাটাকে ট্রিট করা হয়েছে, আপনার কি মনে হয় না যে এক্ষেত্রে ফরেনসিক এভিডেন্স অনেকটা নষ্ট হয়েছে? 100 বার তো হয়েছে। এই সময় দাঁড়িয়ে কি মহিলাদের মধ্যে ক্রাইম করার প্রবণতা অনেকটা বেড়েছে? এই সময় এসে সে যখন সোশ্যাল মিডিয়া দেখছে, নারী প্রতিবাদ করছে, এগুলো সবাইকে দেখছে, তার মধ্যে যে ফেমিনিস্টিক অ্যাটিটিউডটা তৈরি হচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রেই খুব টক্সিক লেভেলে চলে যাচ্ছে। মানে ব্যালেন্স রেখে ফেমিনিজম ব্যাপারটা করা কিন্তু এখনকার দুনিয়াতে খুব কঠিন। একজন যে সার্ভাইভার, তাকে কোন কোন এভিডেন্সগুলো স্ট্রংলি রাখা উচিত যাতে সে প্রমাণ করতে পারে পরবর্তী সময়ে যে তার সাথে এই সেক্সুয়াল অফেন্সটা ঘটেছে? একটা ভিকটিম বা সার্ভাইভার গেল পুলিশের কাছে কোনো কমপ্লেন করতে, যেরকম হয়েছে সেটা চেষ্টা করতে হবে তাকে যেন হওয়ার 24 ঘন্টার মধ্যে যেন সে গিয়ে কমপ্লেন করে, এবং তার যে এক্সামিনেশন যেটা মেডিকেল এক্সামিনেশন যেটা হবে সেটা যেন মোটামুটি 24 ঘন্টার মধ্যে করে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে আইনের মিসইউজও হয়। হয়তো কেউ একজন ফলস কমপ্লেন করেছে কোনো একটা ছেলের এগেনস্টে যে ও আমার সাথে কোনো সেক্সুয়াল অফেন্স করেছে। আগে যেটা হার্ড টু ডিসপ্রুভ ছিল, এখন ইটস ভেরি হার্ড টু ডিসপ্রুভ যে সেক্সুয়াল অফেন্স হয়েছে। একটু সবাইকে বলুন যে এক্সট্রা ম্যারিটাল ধরার কি উপায়? যে করছে সে যদি খুবই চালাক একজন ইয়ে হয়, ধরতে পারবে না। ডাক্তারবাবুকে ক্রিমিনালের মতো লাগছে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। আর আজকে দেখতেই পাচ্ছেন আমরা খাকি উর্দি পরে বসেছি, কারণ আজকে আমরা ক্রাইম সিনে ঢুকবো, ক্রিমিনাল মেন্টালিটি বুঝবো, মানে অপরাধমূলক জিনিসপত্র নিয়ে আজকে আলোচনা হবে। কি হবে ডাক্তারবাবু? একটুখানি মিউজিক দিচ্ছে। হ্যাঁ, ডাক্তারি ভাষায় বলুন কি নিয়ে হবে। বিশ্বাস করুন, আজকে আমাদের সাথে সায়ন আছে। হ্যাঁ, আছে তো। হ্যাঁ, বিশ্বাস করুন, আজকে আমাদের সাথে সায়ন আছে, কিন্তু ডক্টর সায়ন বিশ্বাস আমাদের সাথে আছেন। তিনি একজন ফরেনসিক মেডিসিনের ডাক্তার। নমস্কার ডাক্তারবাবু, ওয়েলকাম টু আওয়ার শো। হ্যাঁ, ডাক্তারবাবুকে ক্রিমিনালের মতো লাগছে, চুল টুল নিয়ে পুরো রূপম ইসলামের মতো দেখতে। এই কি বলছে, কি সুন্দর চুল, হেয়ার না, ভালো লাগছে, ভালো লাগছে। অ্যাকচুয়ালি সবারই কিছু না কিছু ছোটখাটো ক্রিমিনাল সাইকোলজি ব্রেনে থাকে, কারো কম কারো বেশি। তো ডাক্তারবাবু, আপনার জীবনে সবচেয়ে বড় অপরাধ কি? ছোটবেলা থেকে সবচেয়ে বড় অপরাধ আপনি কি করেছেন? ওই ছোটবেলায় নাড়ু চুরি করে তো সবাই খেয়েছি আমরা, নারকেল নাড়ু। তো একবার হয়েছিল কি, তো ঠাকুমা নাড়ু বানিয়ে রেখেছেন, তো প্রতিদিন গিয়ে আমি তিন চারটে করে নাড়ু মারি, মানে ওটা মজুত করা নাড়ু বেসিক্যালি। তো তারপরে আলটিমেটলি এক সপ্তাহ পরে আমি যখন দেখছি যে নাড়ুর অলমোস্ট শিশি খালি, তো এবার তো বলতে হবে কিছু। তো মাকে স্কুল থেকে ফিরতে ফিরতে বলছি যে নাড়ুগুলোকে খেয়েছে বলো তো?
তো খালি হয়ে গেছে ওগুলো শিশিটা। মা বলছে ও আচ্ছা না আমি তো জানি না। তো বাড়ি ফিরে আলটিমেটলি মা দেখে সত্যি শিশি প্রায় খালি 3-4টে নাড়ু পড়ে আছে। তো তারপরে দেখলাম বাবা অফিস থেকে এলেন, বাবা মা দিদি ঠাকুমা সবাই মিলে একটা কিছু সভা টভা করলেন, আলোচনা করলেন আমাকে আলাদা রেখে। তো আলটিমেটলি চোর ধরা পড়লো। তা আমাকে বাইরে বারান্দায় বার করে দেওয়া হলো, আর জানলা দিয়ে দেখতে ভালো হলো সবাই মুড়ি আর নাড়ু, বাকি 4টে নাড়ু 4জন খাবে, তুই দেখবি দাঁড়িয়ে। আমার মনে হচ্ছে সায়ন আজকে সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে এখানে এসে। ঠাকুমা ফরেন্সিক এক্সপার্ট ছিল, ফিঙ্গারপ্রিন্ট দেখেছি, নাতির ফিঙ্গারপ্রিন্ট। ওকে, তাহলে কে? আমার গোপাল চুরি করেছে নাড়ু। যাক, অনেক কিছুই আছে। এবার আসি আপনার ডোমেনে, ফরেন্সিক বিষয়টাকে একটুখানি বুঝি। হোয়াট ইজ ফরেন্সিক মেডিসিন? অ্যাকচুয়ালি ফরেন্সিক কথাটা ফোরাম বলে একটা কথা থেকে এসেছে, ল্যাটিন। সেটা মানে হচ্ছে ল। তো এনিথিং যেটা লয়ের সাথে যে মেডিসিনের প্র্যাকটিস যেটা রিলেটেড উইথ ল, সেটা মানে ফরেন্সিক ও, মেডিসিন। আমি ফরেনে গিয়ে কি অসুস্থ হয়ে গেলে তাকে এটা নিয়ে একটা ফরেন্সিক মজার গল্প আছে। মেডিকেল কলেজে একজন পুলিশ, তিনি হয়তো জানতেন না, তো উনি লিখেছেন টু দ্য এইচওডি ফরেন্সিক মেডিসিন, বানানটা হচ্ছে FOREIGN-SICK। মানে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে গেছে, তাদের যে মেডিসিনের ট্রিটমেন্ট হয় তারা হচ্ছে ফরেন্সিক মেডিসিন। হ্যাঁ। ঠিক আছে, তো পরে তাকে কারেকশন করে দেওয়া হয়েছিল। এই যে ফরেন্সিক মেডিসিন, হুম। এই ফরেন্সিক মেডিসিনে আপনাদের কি কি পড়ানো হয়? ফরেন্সিক মেডিসিনে বেসিক্যালি দুটো পার্ট আছে। হুম। একটা ফরেন্সিক মেডিসিন, কোর ফরেন্সিক মেডিসিন যেটা, আর একটা হচ্ছে টক্সিকোলজি। সাবজেক্টের নাম এখন ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি হয়ে গেছে। তো কিছুটা আমরা গাছগাছরা, বিষ, ওষুধ, এদের একটা পার্ট আছে, তার লিগাল কি কি প্রবলেম আছে, মানে অ্যালকোহল, অন্যান্য যে সমস্ত ড্রাগস আছে। আর ফরেন্সিকের মধ্যে দুটো পার্ট আছে, একটা লাইক হিউম্যান বডি রিলেটেড একটা পার্ট, একটা সেক্সুয়াল জুরিসপ্রুডেন্স পার্ট। তার মধ্যে অ্যাবর্শন, সেক্সুয়াল অফেন্স যেগুলো, সেগুলো সব আছে। মানে বেসিক্যালি 3টে পার্ট, একটা হিউম্যান বডি রিলেটেড, একটা সেক্সুয়াল অফেন্স রিলেটেড, আর একটা টক্সিকোলজি রিলেটেড। কোন ইয়ারে এই জিনিসটা পড়ানো হয় MBBS এ? এটা এখন এই মুহূর্তে আমাদের এনএমসি কারিকুলামে ওই লাস্ট ইয়ারের আগের বছরে ফাইনাল পরীক্ষাটা দেয়, মানে 4th ইয়ারে গিয়ে এটা ফাইনাল পরীক্ষাটা দেয়। 2nd, 3rd, 4th এই 3টে ফেজেই পড়ানো হয়। মানে আপনি যখন পড়ছিলেন, যখন পরীক্ষা দিতেন, তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা কি, মানে খুন জায়গায় নিয়ে গেছে, Practical খুনের না, জায়গায়? মানে এমবিবিএস এ অ্যাকচুয়ালি ইউজি কারিকুলামে ফরেন্সিকের প্র্যাকটিক্যাল বলতে নর্মাল যে একটা ডেড বডি, তার কতক্ষণ আগে মারা গেছে, রাইগর মর্টিস কিভাবে দেখবে, বা এইগুলো আর কি, আইডেন্টিফিকেশন, একটা স্কাল দেওয়া হলো, একটা মানে স্যার বসে আছে যে কখন খুন হবে তবে যাবে ছেলেটা, এরকম কি নয় তো? না, এরকম নয়, মানে একটা নর্মাল একটা ডেড বডি, অত কমপ্লিকেটেড কেস দেওয়া হতো না, ওইগুলোকে দিয়ে আমাদের বলা হতো যে এটা টাইম সিন্স ডেথ বলো, বা একটা স্কাল দেওয়া হলো, একটা এক্সরে দেওয়া হলো, তা সেই স্কাল আর এক্সরে দেখে তার এজ, তার স্ট্রেচার, সেক্স, এগুলো ডিটারমাইন করা, এইগুলো দিত আর কি, টক্সিন আইডেন্টিফাই করা। এবার আসি, ধরে নিন একটা গান শটের হুম। আপনি দেখলেন, হুম। বলা হলো যে এ suicide করেছে। হুম। হ্যাঁ, একটা গুলি লেগেছে এবং দেখলেন যে ক্রাইম স্পটে গিয়ে হুম। বডিটা পড়ে রয়েছে এবং তার নিজের হাতেই বন্দুক। হুম। যে কেউ দেখে বুঝবে ওটা সুইসাইড, হুম। কারণ তার হাতে বন্দুক, ওই বন্দুক থেকে গুলিটা চলেছে। হুম। তো কি কি দেখে আপনারা বোঝেন যে ওটা সুইসাইড নয়, ওটা খুন? তো আমাদের একটা খুব মানে মজার কথা আছে, সেটা হচ্ছে, যেটাকে আমরা বলি কর্পাস ডেলিসিটি। কর্পাস ডেলিসিটি মানে হচ্ছে একটা ডেড বডি, মানে বলে দয়া কুছ তো গড়বড় হ্যাঁ। বেসিক্যালি বডি, মানে কথাগুলো খুব মজার এসিবি প্রদ্যুম্নে, যে বডি সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেছে, মানে বডিকে মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলা হয়েছে। তো আমি স্টুডেন্টদের তখনই বলি যে ও তো নিজে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়েনি। তো এই ক্রাইমটার এসেন্স হচ্ছে একটা বডি, প্রথমে একটা বডি পেতে হবে। এবার এই বডি কিভাবে মার্ডার হয়েছে বা সুইসাইড হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3টে তো গোদা বাংলায় মোট। তো এইটা কিভাবে হয়েছে সেটার আসল দুটো এভিডেন্সের উপরে আমরা সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স মানে হচ্ছে ফার্স্ট হ্যান্ড নলেজ রুল, মানে আমি দেখলাম ও ওকে মার্ডার করছে, তাহলে ওটা ডাইরেক্ট এভিডেন্স হলো। আরেকটা খুব সুন্দর অ্যানালজি দিয়ে বলা যায়, যেমন সকালে উঠে ঘুম থেকে আমি দেখলাম গাছের পাতা রাস্তা ভেজা, তার মানে আমি বলে দেবো যে রাতে বৃষ্টি হয়েছিল। এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট এভিডেন্স বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সটাই আলটিমেটলি যেটা ইনভেস্টিগেশন হয়, ক্রাইম সিন ইনভেস্টিগেশন বা পোস্টমর্টম যেগুলো পরবর্তীকালে হয়, সেগুলো দিয়ে ব্যাপারটা প্রুফ করতে হয়। এবার একটা লোক যদি বন্দুক হাতে ধরে নিজে মাথায় গুলি করে বা যে কোনো জায়গায় গুলি করে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েশন দেখতে হবে যে লোকটার ইনজুরিটা কোথায় আছে। সব থেকে কমনেস্ট আমরা সবাই জানি গানশট যেগুলো হয় সেগুলো টেম্পল, মানে এই এরিয়াতে হবে, তারপরে মুখে হবে, খুব লিস্ট এরিয়া দেখা যায় বডি অন্য কোনো জায়গায় হচ্ছে। আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে কন্ট্যাক্ট শট হবে, মানে ঠেকিয়ে করবে, কেউ তো দূরে এরমভাবে গুলি করবে না, ঠেকিয়ে করবে। বন্দুকটা তার
অধীনে ছিল, তার লাইসেন্স গানটা তার নামে ছিল, সে কি বন্দুক চালাতে পারতো নাকি এটা জাস্ট বন্দুক নিয়ে নিজে মেরেছে। সেটাতে গুলির অনেক রকম চেঞ্জ হবে, কেউ ঠেকিয়ে মারলে একরকম, কেউ ভয় ভয় দূর থেকে মারলে এখান দিয়ে একটা শট হবে, এখান দিয়ে একটা শট হবে, এরকম হতে পারে, হ্যাপাজার্ড টাইপের একটা হবে। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি আফটার ডেথ আমাদের ওই আধ ঘন্টা মতো সময় থেকে আমাদের রাইগার মর্টিস, এটা মরণ সংকোচন বলি যেটা বাংলায়, শক্ত হয়ে যাওয়া বডি, সেটা ছোট ছোট মাসেলে সেগুলো শুরু হয়। কিন্তু এর একটা মানে আরেকটা ভাই আছে, রাইগার মর্টিসের একটা ভাই আছে যাকে আমরা বলি ক্যাডাভেরিক স্প্যাজম। তো ক্যাডাভেরিক স্প্যাজম ব্যাপারটা কি, সেটাতে যখন একটা মানুষ মারা যাচ্ছে, আমরা প্রত্যেকেই দেখেছি এখন মানুষ যখন মারা যায় তার আধ ঘন্টা অবধি কিন্তু সবকিছু লুজ থাকে, চোখের মুখ সবকিছু লুজ থাকে। আধ ঘন্টা পর থেকে আমাদের বডিতে যে পেশির সংকোচন প্রসারণের যে মলিকিউলগুলো লাগে এটিপি, সেগুলো শেষ হতে শুরু করে, তখন বডিটা শক্ত হয়ে যায়। এই যে ফেজটা, এই আধ ঘন্টা 40 মিনিট যে গ্যাপটা, এটাকে আমরা বলি প্রাইমারি রিল্যাক্সেশন, মানে প্রাথমিক শিথিলতা। মানে প্রথমেই বডিটা হালকা হয়ে যাবে, তারপরে রাইগার মর্টিস আসবে। কিন্তু ক্যাডাভেরিক স্প্যাজমে দেখা যায়, রাইগার মর্টিসের ভাই যে, সেখানে দেখা যায় যে ওই প্রাইমারি রিল্যাক্সেশন বা প্রাথমিক শিথিলতা ফেজটা থাকে না, বডি মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে একটা স্প্যাজমে চলে যায়, বিকজ ডিউ টু হিউজ অ্যামাউন্ট অফ, অনেক গাশিং অ্যামাউন্ট অফ অ্যাড্রিনালিন। যখন মারা যাচ্ছে তার এত উত্তেজনা, বা কোনো ছুরি, সে গলা দিয়ে ছুরি কাটছে বা খুন করছে নিজেকে, মানে সুইসাইড করছে, তখন দেখা যায় ওই হাতের মধ্যে ওই ক্যাডাভেরিক স্প্যাজমকে নেগোশিয়েট করে বন্দুক ঢুকিয়ে দিলে, সেটা মানে একটা রাইগার মর্টিস জয়েন্ট যদি রাইগার মর্টিস হয়ে থাকে, সেটাকে যদি আমি ভেঙে দিই, মানে খুলে দিই, তাহলে কিন্তু ওইখানে আর রাইগার মর্টিস আসবে না, ওই জয়েন্টটা লুজ হয়ে গেল। ঠিক তেমনিভাবেই কারো যদি ক্যাডাভেরিক স্প্যাজম হয়ে বন্দুকটা আটকে থাকে হাতে, সেটা যদি আমি খুলে অন্য কিছু বসিয়ে দিই, বা সে হয়তো চাকু দিয়ে মেরেছে অন্য কিছু বসিয়ে দিই, সেটা কিন্তু ক্যাডাভেরিক স্প্যাজমটা থাকবে না, হাতটা লুজ হয়ে যাবে। এগুলো অনেক রকম ব্যাপার আছে, মানে তার হাতের ক্যাডাভেরিক স্প্যাজম অবস্থায় বন্দুক ধরে থাকতে হবে, তার প্রপার জায়গায় গুলিটা লাগতে হবে, কন্ট্যাক্ট শট হতে হবে, তার গুলি চালানোর ব্যাকগ্রাউন্ড কী ছিল সেটা জানতে হবে, সেই সিনে অন্য কোনো গুলি আদৌ আছে কি না, এমনও হতে পারে যে তাকে মারতে গিয়ে অন্য কিছু স্কাফলিং হয়েছে। যখনই আমরা প্রুফ করব যে একটা মানুষ মানে কিভাবে মরেছে, তাকে মেরে মানে দুবার মেরে দিয়েছে কিনা, হয়তো তাকে স্ট্যাব করেছি, করে আমি ঝুলি দিয়েছি দেখাতে, বা বিষ খাইয়েছি বা ঝুলি দিয়েছি, তাহলে প্রথমে তো আমাকে জানতে হয় মানুষটা কিভাবে মরলো। প্রথম মরাটা যেটা, সেইটা হচ্ছে খুঁজে পাওয়াটা সব থেকে দরকার। তো অন্য কেউ এসে ঢুকে যদি একটা মানুষকে গুলি করে দেয় বা বন্দুক দেখিয়ে কিছু ইয়ে করে, তখন একটা সিনে একটা স্কাফলিং থাকবে, মানে ধস্তাধস্তি একটা সিন থাকবে, তারপরে তাকে গুলি মারা থাকবে, তারপরে তার হাতে ইয়ে করে, আর যে সুইসাইড করবে সে বসে বসে নিজের চেয়ারে ড্রয়ার থেকে বার করে করবে, তার সিন অফ ক্রাইমে কোনো স্কাফলিং থাকবে না, কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন থাকবে না। আর একটা জিনিস, দূর থেকে যদি কেউ গুলি করে হ্যাঁ, আর কাছ থেকে যদি কেউ গুলি করে, হ্যাঁ, তার মধ্যে কি পার্থক্য? অনেক পার্থক্য, মানে এবং সেটার সাথে ডিপেন্ড করছে কোন ধরনের বন্দুক ইউজ করা হচ্ছে। বন্দুক মেনলি আমাদের এখানে যদি গোদা বাংলায় ভালো বন্দুক বলতে চাই, হ্যাঁ, ইভেন মুঙ্গেরিজ আর ভেরি মাচ মানে ডেভেলপ নাও এডেস, যে মুঙ্গেরি গান যেগুলো আমরা বলতাম, যেগুলো ঢুকছে, সেগুলো এখন নর্মাল 7mm 9mm মতোই, মানে সুন্দর, এতটাই ভালো। তো নর্মালি আমরা বন্দুককে দুভাবে ভাগ করি, একটা হচ্ছে রাইফেল ফায়ার আর্ম, একটা হচ্ছে শটগান। এটা কিন্তু আমাদের খুব গোদা বাংলায় আমরা ভাবি যে রাইফেল মানে বড়, হ্যাঁ, রাইফেল মানে বড় বড় বন্দুক, সেটা হচ্ছে রাইফেল মানে বড় বন্দুক, একদমই ঠিক। কিন্তু রাইফেলড ফায়ার আর্ম, কিন্তু রাইফলিং কেন করা হয়, মানে এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার। যখন আমরা গুলি করছি, গুলিটার যে নলটা দিয়ে বেরোচ্ছে, মাজল দিয়ে যেটা বেরোচ্ছে, সেখানে যদি নলটার মধ্যে আমি যদি কিছু খাঁজ করে দিই, খাঁজের মধ্যে যদি গুলিটা ভালো করে সুন্দরভাবে আটকে থাকে, দিয়ে পিছন থেকে আমি একটা ওই 1/2 MV² দিয়ে আমি একটা পিছনে গ্যাস এক্সপ্লোশন করে একটা ধাক্কা দিলাম, এবার গুলিটা যখন বেরোবে, তখন যদি আমি খাঁজে গুলিটাকে আটকে দিই, তাহলে গুলিটা একটা জাইরোস্কোপিক স্টেবিলিটি বলি, মানে নিজের নাকের ডগার ওপর গুলিটা ঘুরতে ঘুরতে যাবে। এই যে গুলি ঘোরার যে টেকনিকটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় রাইফলিং। যে বন্দুকের ভেতরে রাইফলিং করা আছে, মানে খাঁজ, মানে ল্যান্ড গ্রুভ এগুলো দেওয়া আছে, খাঁজে গুলিটা আটকে থাকবে, সেগুলোকে আমরা বলবো রাইফেল ফায়ার আর্ম। রাইফেল ফায়ার আর্ম কিন্তু সমস্ত রিভলভার রাইফেল ফায়ার আর্ম, 9mm রাইফেল ফায়ার আর্ম, AK-56, 47 রাইফেল ফায়ার আর্ম, মানে ওদের সবার নলের মধ্যে ওই জিনিসটা রয়েছে যাতে গুলিটা সোজা গিয়ে মারে। আর শর্টগান বা স্মুথ বোর্ড যেগুলো, সেগুলো হচ্ছে ছড়া বন্দুক, যেগুলো বেসিক্যালি মানে আমি অনেকগুলো পেলেট এক জায়গায় করে আমি একটা এরকম বানালাম, একটা কার্ট্রিজ বানালাম, সেটাকে আমি পিছন দিয়ে ধাক্কা দিলাম এবং বোর্ডটা ভেতরে স্মুথ রইলো, ওর ভেতরে কিন্তু কোনো গোল গোল কিছু হবে না, ও গিয়ে ফেটে যাবে, ফেটে গিয়ে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবধি পেলেট ছড়াবে।
এবার পেলেটগুলো যখন সব কাছে থাকবে, বডি যদি বন্দুকের কাছে থাকে, পেলেটগুলো ছড়িয়ে যাওয়ার ডিস্টেন্সের আগের মধ্যে যদি মেরে দিতে পারি, মানে শর্টগানকে বলা হয় মানে স্মুথ বোর্ড, মানে এই যে দুবার করে এই যে মারে, যেটা টার্মিনেটারে যেটা আমরা দেখেছি, ঠিক আছে? টার্মিনেটারে কি দেখাচ্ছে, একটা করে মারছে আর পুরো উড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাপারটা কি, শর্টগান নিয়ার ডিস্টেন্সের মধ্যে শর্টগান হচ্ছে এক্সপ্লোসিভ এফেক্ট দেবে, মানে মাথা টার্গেট করে মারলে, একটা 30 সেন্টিমিটারের মধ্যে যদি টার্গেট করে শর্টগান মারা হয়, মাথাটা পুরো উড়ে যাবে, পুরো ব্লাস্টিক এফেক্ট হবে। বাট রাইফেল ফায়ার আর্মে কি হবে, গুলি গিয়ে ঢুকে যাবে। তো আমরা যেটা বলি যে এবার যখন একটা বন্দুক থেকে গুলি করা হচ্ছে, সেখান থেকে 3টে জিনিস বেরোয়। একটা হচ্ছে ধোঁয়া বেরোবে, যেহেতু আগুন পুড়ছে। একটা হচ্ছে যে মানে বুলেটটা যাচ্ছে, সে কিছু সঙ্গে নিয়ে কিছু গান পাউডার বেরোচ্ছে মুখতে। এবার সেই গান পাউডার যেগুলো বেরোচ্ছে, বারুদ যেটা বেসিক্যালি বারুদ যেটা বেরোচ্ছে, সেটা কিছুটা পুড়ে গিয়ে একটা ধোঁয়া তৈরি হবে, একটা ফ্লেম তৈরি হবে, আগুনের ঝিলকি তৈরি হবে। আর কিছু কিছু গান পাউডার থাকবে যেগুলো পুড়ছে না। তো আমরা গান পাউডারকে দুভাগে ভাগ করতে পারি, একটা বার্নড গান পাউডার, একটা আনবার্নড গান পাউডার। এবার যদি খুব সিম্পল ফিজিক্সের সূত্রে যদি আমরা বলি হাফ mv স্কোয়ার, তাহলে এম মানে মাস, ভি মানে ভেলোসিটি। মাস জিনিসটা বেশি হবে কার, যে পুড়ে যাচ্ছে তার মাস কম হবে, যে ধোঁয়া হয়ে যাচ্ছে। আর যে পাউডারটা পুড়ছে না তার মাস, তার ভর বেশি হবে। এই জন্য দেখা গেছে যে যখন গুলি করা হয় তখন সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে 3টে ইম্প্যাক্ট পড়ে একটা সার্টেন ডিস্টেন্স থেকে। প্রথমে যেটা আমরা বলি একটা হচ্ছে বার্ন এফেক্ট বা ফ্লেম এফেক্ট, মানে কাছ থেকে যদি মারা হয় আগুনটা একটা সার্টেন, একটা এক্সাম্পল দিচ্ছি, যদি রাইফেল দিয়ে কেউ ধরা যাক 7.5 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার আমরা বলি এরকম, হ্যাঁ 8 সেন্টিমিটার এরকম ডিস্টেন্স থেকে যদি একটা রাইফেল মানে একটা পিস্তল দিয়ে মারা হয়, তাহলে তার আগুনে পোড়ার দাগ থাকবে, গুলি ঢোকার দাগ থাকবে। আর কিছুটা যে গ্যাস তৈরি হচ্ছে, স্মোক এফেক্ট, যেটা স্মোক কিছুটা থাকবে। কিন্তু ট্যাটুইং এফেক্ট যেটা বলি, ট্যাটুইং মানে হচ্ছে যে আনবার্নড গান পাউডার যেগুলো, সেগুলো আমাদের ট্যাটুর মতো কালো 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 দাগ হয়ে যায় গুলির চারদিকে। ট্যাটুইং এফেক্ট কিন্তু অ্যাটলিস্ট ওই একটা মিনিমাম, যেহেতু ওরা মাস বেশি, ওদের ভর বেশি, ওরা বেশি দূর ট্রাভেল করতে পারবে না। তো সুতরাং দূর থেকে কেউ যদি মারে, তার মধ্যে ফ্লেম থাকবে না, ধোঁয়ার এফেক্ট থাকবে না, স্মোকের এফেক্ট থাকবে না, আগুনের এফেক্ট থাকবে না, ট্যাটুইং থাকবে না। যদি কাছ থেকে কেউ মারে, তার আগুনের এফেক্ট থাকলে একটা ডিস্টেন্স, ধোঁয়ার এফেক্ট থাকলে একটা ডিস্টেন্স, ট্যাটুইং থাকলে একটা ডিস্টেন্স। এইভাবে ডিস্টেন্সগুলো, এবং মানে স্মুথ বোর্ডের ক্ষেত্রে একটা ডিস্টেন্স আছে, রাইফেল ফায়ার আর্মের ক্ষেত্রে একটা ডিস্টেন্স আছে। আরে কাটটা সিঙ্গেল শট, হ্যাঁ মেরে দিল। সিঙ্গেল শট বেসিক্যালি ওটা কি করে, ওটা ফ্রন্ট লোডিং, মানে আমরা তো সব মাজেল লোডিং, ফ্রন্ট লোডিং, ব্যাক লোডিং হয়, এখন সব ব্যাক থেকে লোডিং হচ্ছে, পিছন থেকে আসছে গুলিগুলো। ওটা সামনে একটা গুলি দিয়ে বা দুটো গুলি দিয়ে, ওপরে ওই কিছু চাপা টাপা দিয়ে, খড়বিচুলি চাপা টাপা দিয়ে, পিছন থেকে একটা বারুদ দিয়ে দেওয়া হয়। এবার তাতে হয় কি, বেসিক্যালি কিছু হয়তো পেরেক ফেরেকে গুঁড়ো ফুড়ো দিয়ে দিল, ঠিক আছে। এবার তাতে সব রকম আমরা বলি প্যারাডক্স গান, মানে ওর মধ্যে গুলিও ঢুকছে, ওর মধ্যে ছড়াও হচ্ছে, ওটা ডিস্টেন্সেরও কোনো মাপ নেই। তো মোস্টলি দেখা যায় যে এই যে পলিটিক্যাল মার্ডার যেগুলো, হঠাৎ করে এই কিছু বন্দুক ঢুকলো, মার্ডার হয়ে গেল কয়েকটা, আবার সব ঠান্ডা হয়ে গেল, ওই সময় দেখি আমরা এই ওয়ান শটারগুলো ম্যাক্সিমাম ঢোকে। যাক, অনেক গুলি খাওয়া হলো, একটু এবার খাবার দাবার খাওয়া হোক। হ্যাঁ, মানে ডাক্তারবাবু যাতে একটু ভালো রান্না বান্না করে খায়, তার জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার ডাক্তারবাবুর জন্য, যাতে ভালো ভালো রান্না করেন ডাক্তারবাবু, এই গুলি বারুদ ছাড়াও। তো সেই জন্য সব রান্নাঘরের সামগ্রী রয়েছে, এবং তার সাথে রয়েছে শালিমারের আইকনিক নারকেল তেল। থ্যাংক ইউ। ভারী গুলি ফুলি অনেক হয়ে গেল, এবার সোজা দড়িতে আসি। হ্যাঁ, মানে আমরা দেখেছি যে স্ট্র্যাঙ্গুলেশন করে মারা, মানে একটা লোক গলায় কাপড় দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, যাই দিয়ে খুন করেছে, আর একটা লোক সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। তো তার তো দুটো লাইগেচার মার্ক আলাদা হওয়ার কথা। তা আপনারা কিভাবে বের করেন যে এ সত্যি সত্যি আত্মহত্যা করেছে, নাকি একে কেউ গলায় ফাঁস দিয়ে মেরে তারপরে টাঙিয়ে দিয়েছে? লাইগেচার মার্ক মানে আমি যখন গলায় দড়ি দিয়ে ঝুলছি আর কেউ যদি বাইরে থেকে আমাকে মারছে, দুটোই কিন্তু গোদা বাংলায় স্ট্র্যাঙ্গুলেশন। হ্যাঁ, বাইরের অর্থটা যদি বলে, এবার ব্যাপারটা হচ্ছে যে একটাই ফোর্স দুরকমভাবে কাজ করছে, একটা ফোর্স বডির নিজের ফোর্স, একটা বাইরে থেকে ফোর্স দেওয়া হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যখন বাইরে থেকে কেউ কোনো ফোর্স দেবে, সেই মানুষটা নিজেও বাঁচার চেষ্টা করবে। তো যখন কোনো লাইগেচার কারো গলায় বেঁধে দিয়েছে, সে চেষ্টা করবে সেটা খোলার। তো সেখানে কিছু নেল স্ক্র্যাচ থাকতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
গলায় দড়ি দিয়ে যখন ঝোলা হয় তখন আমরা অনেক সময় একটা খুব অদ্ভুত জিনিস দেখি। আমার লাইফের একটা ঘটনা বলতে পারি এটার sure. থেকে। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার একজন বন্ধু ছিল, তার সাথে আমরা শনিবারেও খেলাধুলা করেছি। রোববারে আমি ওর বাড়িতে আমরা দুপুরবেলা অঙ্ক করতে যেতাম, বিকেলে ম্যাথ স্যার পড়াতে আসতেন। তো অঙ্ক করতে গেছি, তখন দেখছি বাড়িতে কেউ নেই, বাইরে থেকে তালা দেওয়া এবং জানলার কাছে একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো আমরা ডাকাডাকি করছি, বন্ধুর নাম ধরে সাড়া দিচ্ছে না, তো আমরা চলে গেছি, অন্য বন্ধুর বাড়ি চলে গেছি। যখন ম্যাথ স্যারের কাছে ক্লাস করছি তো হঠাৎ করে আমার বন্ধুর মা এসে বলছেন যে তোদের ওই বন্ধু সুইসাইড করেছে। তখন মানে অ্যাকচুয়ালি যে কোনো গলায় দড়ি দিয়ে দেখলেই আমরা সুইসাইডের ব্যাপারটা আমরা তো বুঝতে পারিনি। তো আমরা তাড়াতাড়ি করে ওই বন্ধুর বাড়ি গেলাম, তো গিয়ে দেখলাম ও দাঁড়িয়ে আছে আর ও পরে আছে হচ্ছে শাড়ি, ঠিক আছে, আর একটা জানলার একদম মানে ওর নিজের হাইটেরই একটা জানলার থেকে এখান দিয়ে একটা গামছা বেঁধে ও জাস্ট দাঁড়িয়ে আছে এরকম ভাবে। তখন আমাদের খুব ডাউট হয়েছিল যে এরকম ভাবে কেউ মারা যায়, হ্যাঁ এটা কি হলো ব্যাপারটা ঠিক। তখন আমাদের অনেকেই অনেক থিওরি দিল যে বাইরে থেকে লোক এসছে মেরে দিচ্ছে সব করে, স্কুলেও স্যারেরা খুব ইটি করলেন। তো তারপরে দেখলাম কেসটা ধামাচাপা পড়ে গেল। পরে আমি যখন ফরেন্সিক পড়ছি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, তখন পড়তে গিয়ে আমি একটা জিনিস দেখলাম অটো ইরোটিক অ্যাসফিক্সিয়া বলে, হ্যাঁ সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া। তো সেইটাতে বেসিক্যালি অ্যাক্সিডেন্টাল ডেথই বেশি হয়, মানে ওর মধ্যে একটা ট্রান্সভেস্টাইট সেলফ ছিল, মানে এটা আমাদের ছেলে বন্ধু আপনার হ্যাঁ যে শাড়ি পরেছিল? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমাদের পরে এগুলো আস্তে আস্তে এসছে সেক্স হ্যাঁ, তো এই আপনি যে টার্মটা বললেন কি আরেকবার বলুন? অটো ইরোটিক অ্যাসফিক্সিয়া। অটো মানে নিজেকে, ইরোটিক মানে নিজেকে ইরোটিক কাজকর্ম করছে, বাই অ্যাসফিক্সিয়েটিং মানে নিজের শ্বাসরোধ করে নিজেকেই সেক্সুয়ালি উত্তেজিত করা, সেটাকে বলা হয় অটো ইরোটিক অ্যাসফিক্সিয়া। ওকে। তো এইটা যে একটা মানে পারভার্সন তখন বলে না, এটা প্যারাফিলিয়া বলে। এনি টাইপ অফ পারভার্সন মানে যেটা আমাদের নর্মাল সেক্সুয়াল আইডেন্টিটি থেকে আলাদা, সেটা কার মধ্যে কতটা কি আছে এগুলো এতটাই লেয়ার্ড ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা তখন ভাবলাম যে একটা মানুষ কিভাবে দাঁড়িয়ে থেকে গলায় রেখে তো ছাড়াতে পারলো না কেন, এটা আমরা সবসময় কোয়েশ্চেন করতাম যে একটা লোক বসে বসে গলায় দড়ি দিচ্ছে, একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গলায় দড়ি দিচ্ছে। তো গলায় দড়ি তা তো দেখলেই মনে হয় যে লোকটা ছাড়িয়ে নিতে পারতো, ও তো জাস্ট গ্রিলটা এরকম করে ধরে এগিয়ে গেলেই ঠিক বেঁচে যেত। পরে আমরা যখন পড়লাম তখন দেখলাম যে আমাদের এখানে বেসিক্যালি অনেকগুলো স্ট্রাকচার আস্তে আস্তে চাপ খায় এই গলার এখানে। সবার উপরে হচ্ছে ভেন, যেটা সবুজ, আমাদের রেগে গেলে আমরা যখন চিল্লামিল্লি করি ভেন ফুলে যায়, গলার শিরা ফুলে যায়, সেটা হচ্ছে জুগুলার ভেন। তার নিচে যেটা দপদপ করে সেটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। এবং মোটামুটি ওই 5 কিলো 6 কিলো এরকম ওজন যদি দেওয়া হয় তাহলেই ক্যারোটিড আর্টারিটা আটকে যায়, অক্লুড হয়ে যায়। তখনই গন্ডগোলটা শুরু হয়, তখনই ব্রেনে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে ছাড়াতে পারবো কি না, মানে তখনও পুরো ঘেঁটে যায় এবং আলটিমেটলি সে ছাড়াতে পারে না। আলটিমেটলি ওই সেরিব্রাল হাইপোক্সিয়া, যেটা ব্রেনে অক্সিজেন কম পৌঁছানোর জন্য আস্তে 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 মারা যায়। এই জন্য হ্যাঙ্গিংয়ের যে মানে ঘটনা, এই যে মানে আমরা সুশান্ত সিং এর ক্ষেত্রেও দেখেছি, হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে লাইগেচার মার্কটা মানে একটা অদ্ভুত একটা লাইগেচার মার্ক হয়, যেটার উপরে ব্লাড থাকবে নিচে ব্লাড থাকবে, লাইগেচার মার্কটা পুরো ফ্যাটে সাদা থাকবে এবং ওই লাইগেচার মার্কটার মধ্যে মানে কোনো রকম ব্লাড সার্কুলেশন থাকবে না বলে ওখানকার যে ফ্যাট লেয়ারটা থাকে স্কিনের নিচে, যে ফ্যাটটা পুরো সাদা হয়ে যায় একদম, ঠিক আছে। কিছুটা ফ্যাট ওপরে সরে যায়, কিছুটা ফ্যাট নিচে সরে যায় এবং আস্তে 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 যেহেতু হ্যাঙ্গিংয়ে খুব স্লো একটা মুভমেন্ট হয় বডি ওয়েটের জন্য, সেখানে যে দাগটা হয় সেটা একটা প্রেশার অ্যাব্রেশন হয়, মানে প্রেশার হয়ে ছড়ে যাওয়া যে দাগটা গলায় যেটা দেখা যায় লাইগেচার মার্ক। কিন্তু স্ট্র্যাঙ্গুলেশনে কিন্তু সেটা হবে না। স্ট্র্যাঙ্গুলেশনে যেহেতু বাইরে থেকে ইনস্ট্যান্ট প্রেশার দেওয়া হচ্ছে, এখানে দেখি একটা কন্টিনিউয়াস প্রেশার, আস্তে আস্তে বডি মারা যাচ্ছে, বডির ওয়েট বেড়ে যাচ্ছে, ঝুলছে, এরকম জন্য আস্তে আস্তে যে লাইগেচার মার্কটা ডেভেলপ করে, এটা খুব ড্রাস্টিক কোনো কিছু যদি গলার ওপর চাপ দেওয়া হয় তাহলে সেগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে সেখানে বড় বড় সেখানে রক্ত জমাট বাঁধবে। এখানে যে হাড়গুলো আছে, হাইওয়েড বলে আমাদের একটা হাড় আছে, হাইওয়েড হাড়টা ভেঙে যাবে এবং হাইওয়েড হাড়টা ভাঙে হচ্ছে খুব ইন্টারেস্টিংলি হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে যখন ওপর থেকে আমরা ঝুলি তখন হাইওয়েডটা এরকম জিভের মতো দেখতে আমাদের এখানে থাকে, কণ্ঠির যে হাড়টা। এবার ওইটা বেসিক্যালি এরকম করতে করতে ঝুলতে ওটা বাইরের দিকে ফ্লিক করে যায়, হাড়টা দেখতে এরকম বাইরের দিকে ভেঙে যায় হ্যাঙ্গিং যখন ঝুলছে। তো এবার ট্র্যাকশনের জন্য তো তাহলে ওর যে হাড়ের চারদিকে একটা চামড়া থাকে পেরিওস্টিয়াম বলে, সেইটা ছিঁড়ে যাবে ভেতরের দিকে, বাইরের দিকটা ইনট্যাক্ট থাকবে চামড়াটা, মানে হাড়টার। আর যদি বাইরে থেকে ওকে চাপ দেওয়া হয় তাহলে সেটা কিরকম ভাবে মটকাবে, সেটা এরকম ভাবে মটকাবে। তাহলে ওর যে চামড়াটা আছে, হাড়ের চামড়াটা, হাড়ের যে পেরিওস্টিয়াম, সেটা বাইরের দিকে ছিঁড়ে যাবে, ভেতরের দিকটা ইনট্যাক্ট থাকবে। এরকম অনেক পয়েন্ট আছে, লাইগেচার মার্ক, তার হাইওয়েড বোন, ভেতরে হেমাটোমা হয়েছে কিনা,
তারপরে মুখে যে ফেসিয়াল ফিচার থাকে, হ্যাঙ্গিংয়ে যে মানে কনজেস্টেড ফেস, মানে রক্ত জমাট বেঁধে যাওয়া যে ফেসের যে আকৃতি, যেটা চোখে রক্ত জমাট বেঁধে যাওয়া, ছোট 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 হেমারেজ হয়ে যাওয়া, সেগুলো স্ট্র্যাঙ্গুলেশনের ক্ষেত্রে অনেক বেশি হয়। মানে দড়ি দিয়ে যদি কেউ ঝুলে পড়ে তাহলে তো হ্যাঁ। পিছনের ওডন্টয়েড প্রসেসটাও ফ্র্যাকচার হতে হ্যাঁ, পারে। ওটার প্রসেস থাকছে। ওটা আমাদের মোস্টলি জুডিশিয়াল হ্যাঙ্গিং এ করে। হুম। মানে জুডিশিয়াল হ্যাঙ্গিং এ মানে মানুষকে ঠিক। কখনোই কষ্ট দিয়ে মারা ঠিক নয়। এই বিচারেই তো আমাদের একদম। ক্যাপিটাল পানিশমেন্ট গুলো একদম। এসছে। তো ওখানে এমন ভাবে লং ড্রপ, মানে ওখানে খুলবে 7-8 ফুট ঝপ করে পড়বে এবং এমন ভাবে লাইগেচারটা দেওয়া থাকে যাতে এখানে প্রসেসটা ভেঙে আমাদের লঘু মস্তিষ্ক যেটা আছে ওখানে ঢুকে যাবে এবং শ্বাসরোধ হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস ডেথ। তো এটা ওর হ্যাঙ্গিংটা অন্যরকম আবার। তো আমরা গলায় দড়ি দিয়ে শুনলাম, তো যদি কেউ এরকম ধরুন গলা টিপে মেরে দেওয়া যাকে বলে, হুম। হাত দিয়ে টিপে মেরে দিল, থ্রটলিং। আর ধরুন কাউকে এরকম শুনেছি যে বালিশ চাপা দিয়ে মেরে দিল, হুম। তা এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাবে? থ্রটলিং হচ্ছে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। স্ট্র্যাঙ্গুলেশনে আমি যদি হাত দিয়ে করি, থ্রটলিং এ হয় 2 হাত দিয়ে করলাম অথবা সিঙ্গেল হাত দিয়ে করলাম। সিঙ্গেল হাত দিয়ে করলে মোস্টলি যেটা দেখা যায়, এই দিকে বুড়ো আঙুল ডান হাতে যদি হয় তাহলে এইভাবে ধরলে পার্সনের একদিকে বুড়ো আঙুল, একদিকে 4টে আঙুল পড়বে, আর এইভাবে ধরলে মাঝখানে 2টো আর এখানে 2টো। এবার তার সাথে কিন্তু আবার যে মারা যাচ্ছে ভিকটিম, তারও কিন্তু নেল স্কেচ থাকবে। আর হাইওয়েড বোন ফ্র্যাকচারটা একটা খুব প্রমিনেন্ট ফাইন্ডিং, বা ক্রিকয়েড কার্টিলেজ ফ্র্যাকচারটা একটা খুব প্রমিনেন্ট ফাইন্ডিং এই থ্রটলিং এর ক্ষেত্রে। আর এটা হচ্ছে সাফোকেশন। হ্যাঁ, সাফোকেশন যেটা আর কি আমরা যেটা স্মদারিং যেটা আমরা দিই, মানে যে কোনো সাফোকেশনের আন্ডারেই পড়ে। বালিশ চাপা দিয়ে যদি মারা হয় তাহলে বালিশ চাপা দিয়ে মারা হলে প্রথমত হচ্ছে যাকে মারা হচ্ছে নিশ্চয়ই তার ফিজিক্যাল স্ট্রেংথ অ্যাসাইল্যান্ডের থেকে কম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বালিশ চাপা দিলে তার মধ্যে যে টাইমটা মিনিমাম একটা 3 to 4 মিনিটস টাইম লাগবে তাকে মারতে, যদি না পেশেন্ট ডেবিলিটেটিং একদম বুড়ো ভেন্টিলেশনে আছে এরকম সিচুয়েশন না হলে। একটা সুস্থ মানুষকে বালিশ চাপা দিয়ে মারতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 3 থেকে 4 মিনিটে একটা মুখের ওপর যদি কিছু চাপা দেওয়া হয় তাহলে এখানে ফেসে ব্লাডগুলো সব সরে যাবে, ফেসটা একদম পুরো কি বলবো একদম পেল হয়ে যাবে, একদম ফ্যাকাশে হয়ে যাবে। ঠোঁটের ভেতরে কিছু কিছু জায়গায় দাঁতের চাপ পড়ার জন্য মানে রক্ত জমাট বাঁধবে, কেটে যাবে, জিভ কেটে যেতে পারে, নাকের বোন ফ্র্যাকচার হতে পারে, ঠিক আছে। এবং সব থেকে আইডিয়াল যেটা হচ্ছে তার বডিতে অ্যাসফিক্সিয়ার ফিচার থাকবে, মানে আমরা যেটা বলি ছোট 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 ভেতরে হেমারেজ, কনজেস্টেড অন্যান্য অর্গানগুলো রক্ত চলাচল বেশি হবে, সেইগুলো যে ফাইন্ডিং সেগুলো থাকবে। কিন্তু স্ট্র্যাঙ্গুলেশনের মতো গলায় কোনো, মানে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন বা থ্রটলিংয়ের মতো গলায় কোনো ফাইন্ডিং থাকবে না, তার মুখে ফেশিয়াল থাকবে, মানে এক্সপ্রেশন থাকবে। হ্যাঁ, এবার বয়স্ক মানুষদের এরকমভাবে অনেক কেস হয় যেগুলো কিন্তু বালিশ চাপা দিয়ে মারার সেগুলো কিন্তু অনেক সময় কিছু নাও পাওয়া যেতে পারে। একদমই যারা ডেবিলিটেটিং ভেন্টিলেশনে আছে তাকে বাড়ির কেউ বা এরকম আততায়ী কেউ বালিশ চাপা দিয়ে মারলো, তার ক্ষেত্রে হয়তো খুব সামান্যই টাইম দিতে হলো, তার ক্ষেত্রে ফাইন্ডিং খুব মিনিমাম হবে। আর কেউ ধরুন হাত পা চেপে ধরে আছে, সেখানেও তো মার্ক আসবে। হাতে পায়ে স্কাফলিং এইগুলো, হ্যাঁ এগুলো আছে। মানে মোস্টলি এগুলো দেখা যায় আইডিয়াল যেগুলো বালিশ চাপা দিয়ে হয়, একদম শয্যাশায়ী পেশেন্ট, কিছু করার ক্ষমতা নেই, ঠিক আছে, তাদের ক্ষেত্রেই এইগুলো বেশি দেখা যায়। খুব সুস্থ সবল মানুষদের ক্ষেত্রে বালিশ চাপা দিয়ে মারার কেসটা, কিন্তু সেখানে ধরুন বালিশের কোনো বালিশ বা যে জিনিসটা আছে তার কোনো, হ্যাঁ সেগুলো ফাইবার তো অলওয়েজ, মানে লাইগেচারের মেটেরিয়ালের ফাইবার হোক বালিশের, সেগুলো তো টেপ লিফটিং করে আমরা ওটা। এবার আসি পয়জনিং, বিষক্রিয়া। একটা তো ধরে নিন কাউকে একটা কঠিন বিষ খাইয়ে মেরে দেওয়া হলো, সেটা তো আপনারা বুঝতেই পারেন, হ্যাঁ, তো পোস্টমর্টম রিপোর্টে ইজিলি ধরা পড়ে। সবচেয়ে ডেডলি যেটা সেটা হচ্ছে স্লো পয়জনিং। মানে আমি একজনকে মারবো, আমি হয়তো 1 বছর 2 বছর আগে থেকে ঠিক করেছি, আমি লো ডোজের কোনো পয়জন তাকে দিতে থাকছি। আলটিমেটলি সে যখন মারা গেল সবাই ভাবলো বোধ আচ্ছা শরীর খারাপ হয়ে মারা গেল। তো সেইটা আপনারা কিভাবে ডিটেক্ট করেন? মানে এটা একটা কোনো জায়গা থেকে বলতে হবে যে তার পয়জনিং এর ফিচার মানে আছে কি নেই, মানে আমাদের হিস্ট্রি নিতে হবে, ক্রনিক কতদিন ধরে পয়জন খেয়েছে, অনেক ব্যাপার আছে। অনেক সময় দেখা যায় যে অনেক হেভি মেটাল যেগুলো আছে, মানে লাইক আর্সেনিক, এখন তো আজকালকার দিনে পোলোনিয়াম বা এগুলো দিয়েও হচ্ছে, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এই জাতীয় যেগুলো আছে সেগুলো দিয়েও পয়জনিং হচ্ছে। এগুলো যদি অল্প অল্প ডোজে পেশেন্টকে দেওয়া হয়, একটা কোনো মানুষকে দেওয়া হয়, তার মধ্যে ক্রনিক পয়জনিং এর ফিচার আসবে। যে কোনো পয়জন, যেমন আর্সেনিক যদি আমি একসঙ্গে 200-300 গ্রাম আর্সেনিক খেয়ে নিই তাহলে আমার কীরকম হবে, ডায়রিয়ার মতো ফিচার হবে, হ্যাঁ, পায়খানা হবে, বমি হবে, ঠিক আছে, করতে করতে পেশেন্টটা মারা যাবে। অ্যাকিউট পয়জনিং যেটা। ক্রনিক পয়জনিং মানে হচ্ছে সে পেশেন্টটা আর্সেনিকের জল খাচ্ছে, সেটা হতো, তাহলে তার কি হবে, আস্তে আস্তে স্কিনের চেঞ্জ হবে, নখের চেঞ্জ হবে, চুলের চেঞ্জ হবে।
যে কোনো রকম ক্রনিক পয়জনিংই পেশেন্টের এই ফিচারগুলো ওভার 6 মান্থস বলি আমরা, 6 মাস পিরিয়ড ধরে আস্তে 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 ডেভেলপ করে। তখন যদি সেই মুহূর্তে তার সন্দেহ হয় যে আমার বাড়িতে কেউ স্লো পয়জনিং করছে, সে যদি তার একটা ব্লাডের অ্যানালিসিস করে বা ইউরিন অ্যানালিসিস করে, তখন ধরা পড়বে যে তার মধ্যে এরকম আছে। আর যখন একদমই মারা যাওয়ার পর আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন তো এরকম অনেক রোগী থাকে যেগুলোতে এই ধরনের ক্রনিক একটা হেভি মেটাল পয়জনিংয়ের মতো অনেক রোগী থাকে, একটা ক্যান্সার রোগী। সেরকম যদি আমরা কিছু ফিচার বডিতে না পাই, তখন আমাদের ব্লাড ভিসেরা স্যাম্পল পাঠাতে হবে অ্যানালিসিসের জন্য। সাউথ ইন্ডিয়াতে একটা ট্রু স্টোরি আছে যে একটা ভদ্রমহিলা তার হ্যাঁ, পুরো হ্যাঁ, পরিবারের পরিবার, সবাইকে এবং নিয়ে তিনি যায়, খুব উচ্চশিক্ষিতা। উচ্চশিক্ষিতা, হ্যাঁ, হ্যাঁ। এবং সেটা সায়ানাইড হুম। কোনো একটা গোল্ড উনি ল্যাব থেকেই নিয়েছেন, ল্যাব থেকে কেমিস্ট্রির নিয়ে ল্যাব থেকে, হ্যাঁ, নিয়েছেন। নিয়ে হ্যাঁ। এত সব হচ্ছে, এবার জলে ডুবে কেউ মরে গেছে, সত্যি সত্যি জলে ডুবে কেউ মরে গেছে, হুম। বা কাউকে চেপে ধরে জলে ডুবিয়ে মেরে দিয়েছে, হুম। অথবা অন্য জায়গায় মেরেছিল, তাকে এনে পুকুরে ফেলে দিয়েছে, হুম। এগুলো বোঝা যাবে? কিছু তো বোঝা যায়, কিছুটা তো বোঝা যায়। প্রথম কথা হচ্ছে জলে, মানে আমরা বলি ড্রাউনিং তিনটে, তো অ্যাসফিক্সিয়ার গোদা বাংলায় তিনটে। হ্যাঙ্গিং ইজ মোস্টলি সুইসাইডাল আনলেস প্রুভড আদারওয়াইজ, স্ট্র্যাঙ্গুলেশন ইজ মোস্টলি হোমিসাইডাল আনলেস প্রুভড আদারওয়াইজ, ড্রাউনিং ইজ মোস্টলি অ্যাক্সিডেন্টাল আনলেস প্রুভড আদারওয়াইজ। আচ্ছা, ঠিক আছে, এবার ড্রাউনিং, ইভেন কোনো মানুষ যদি সুইসাইডও করতে যায় যে আমি জলে ডুবেই মরবো, প্রথমে সে কিন্তু জলে ঝাঁপ দেওয়ার পরে যখন সে বোঝে যে আমি ডুবতে চলেছি, তখন সে বাঁচতে চায়, একদম এবং সেটা কিন্তু আবার মোড়টা সুইসাইড থেকে আবার অ্যাক্সিডেন্টালের দিকে চলে গেল। ঠিক আছে, তো এবার কেন মানুষটা ডুবে যায়? বেসিক্যালি প্রথমে আমি চাইছি না জল খেতে, আমি চাইছি শ্বাস বন্ধ করেই ডুববো, তো আমি ঝাঁপ দিলাম সুইসাইড করতে। এবার ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরে যখন আমাদের একটা সার্টেন মার্কারি লেভেলের কার্বন ডাই অক্সাইডের লেভেল তো বাড়ছে, শ্বাস নিতে পারছে না, 55 মার্কারি H2O যখন কার্বন ডাই অক্সাইডের লেভেল ব্লাডে চলে এলো, তখন নার্ভ মাথা বললো তুই মুখ খোল, এবার খুলতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, ও তো খুলে ইনভলেন্টারিলি, ও এমনি খুলে দিল, এবার জল ঢুকতে শুরু করলো। এবার এইভাবে জল ঢোকে, জল বেরোয়, জল ঢোকে, জল বেরোয়, এরকম করতে 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 পেশেন্টটার যে প্লবতা, বায়োন্সিটা ওর জলের থেকে বেশি হয়ে গেল, আস্তে আস্তে ডুবে গেল বা আধডোবা হয়ে রইলো। ঠিক আছে, এবারে যখন বডিতে একটা গরমকালে ধরে নাও ওই 24 ঘন্টা বা 48 ঘন্টা, বা শীতকালে 48 ঘন্টার পরে যখন বডি পচতে শুরু করবে, গ্যাস তৈরি হবে, তখন সেই বডিটা আবার ভাসতে শুরু করবে। তো প্রথম যদি কোনো মানুষকে আমি অজ্ঞান অবস্থায় আগে মেরে জলে ফেলে দিই, তার মধ্যে যেটা থাকবে সেটা থাকবে না, যেটা হচ্ছে সাইন অফ অ্যাক্টিভ ইনহেলেশন, মানে আমি যে শ্বাস নিচ্ছি, আমি যে বেঁচে থাকা অবস্থায় যে শ্বাসটা নেব, সেটাতে যে জল কাদা যেগুলো ঢুকবে। আর মেরে দিয়ে যদি আমি ফেলে দিই, তাহলে তো জলটা ঢুকতে পারছে না, তাহলে একটা অ্যান্টিমর্টেম ড্রাউনিং, মানে আমি যেটা বলি যে মারা যাওয়ার, মানে জলে ডুবে মারা গেছে, তাহলে তার ক্ষেত্রে যে আমাদের শ্বাসনালীটা এরকম ভাগ হয়ে যাচ্ছে, সেই ভাগের যেখান থেকে ভাগ হচ্ছে সেখান থেকে নিচে আমি বালি কাদা এগুলো পাবো। আর যদি তাকে এমনি মেরে দিয়ে ফেলে দেয়, তাহলে শ্বাসনালীর অনেক ওপরে, আমরা বলি ভোকাল কর্ডের ওই জায়গা অবধি জল কাদা ঢুকতে পারবে, তার নিচে ঢুকতে পারবে না। প্লাস আর একটা খুব মজার থিওরি হচ্ছে, মানে আমাদের ফেনা, যেটা ড্রাউনিং এ ফেনাটা কেন তৈরি হয়, গ্যাঁজলাটা কেন তৈরি হয়? গ্যাঁজলাটা হচ্ছে অন্যান্য সমস্ত গ্যাঁজলার থেকে আলাদা গ্যাঁজলা, মানে ওটা একটা ঠিক শেভিং ফোম যেরকম হয়, শেভিং ফোমের মতো একটা গ্যাঁজলা হয়। বেসিক্যালি কি আমাদের লাংসটার ভেতরে এই যে একটা কফ বেরোয়, আমাদের কফগুলো কি পিচ্ছিল দেখি তো আমরা, তো সারফেক্টেন্ট যেটা থাকে লাংসের ভেতরের পর্দার ভেতরে না, সার্ফের টাইপের জিনিস দেওয়া থাকে, সার্ফ একদম সার্ফের যেরকম ল্যালের এরকম একটা জিনিস দেওয়া থাকে। যখন জল ঢুকছে বেরোচ্ছে, হাফ ডুবছি বেরোচ্ছি, ডুবছে বেরোচ্ছে, এরকম যখন হচ্ছে, তখন ওই লাংসের ভেতরে ওগুলো চার্নিং হচ্ছে, মানে ঝাঁকাচ্ছে জলটা, ঝাঁকাতে 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 একটা বোতলের ভেতর আমি সার্ফ দিয়ে দিলাম, জলের বোতল দিয়ে ঝাঁকাতে লাগলাম, কিছুক্ষণ পর কি হবে, ফেনা তৈরি হবে, কিছুক্ষণ পর ফেনাও চলে যাবে, জলও চলে যাবে, বোতলটা ফাঁকা হয়ে থাকবে। আর যদি বোতলটার মধ্যে সার্ফ রইলো কিন্তু শুধু জল ভরতে লাগলাম, তার ঝাঁকালাম না, তাহলে ওর মধ্যে শুধু জল থাকবে। তাহলে এটাকে আমরা বলি ইডিমা অ্যাকিউজাম এমফাইজেমা। আমাদের এমফাইজেমা হয় লাংসে, যদি প্রচুর আমরা সিগারেট বিড়ি খেয়ে ফেলি, এমফাইজেমা বলে আমার একটা রোগ হয়, মানে লাংসটা মধ্যে শুধু হাওয়া, লাংসটা কিছু কাজ করতে পারে না। তো তেমনি ভাবে একটা লোক যদি জীবন্ত অবস্থায় জলে পড়ে যায়, তার মধ্যে লাংসের ওই সমস্ত সার্ফগুলো বেরিয়ে, জলগুলো বেরিয়ে লাংসটা একটা হাওয়া ভরা স্পঞ্জি জিনিস হয়ে যাবে। আর যদি লোকটা এমনি যদি জলে পড়ে যায়, তার মধ্যে তো ওই অ্যাক্টিভ ইনহেলেশন নেই, তার নাক দিয়ে ইয়ে দিয়ে মুখ দিয়ে জল ঢুকে লাংসে ঢুকে লাংসটা ইডিমা, মানে লাংসে একটা জল ভরা প্যাকেটের মতো হয়ে যাবে। এইগুলো অনেক রকম চেঞ্জ দেখা যায়। এবার আসি ফিঙ্গারপ্রিন্ট। আমরা বহু সিনেমায় দেখেছি, সিআইডিতে দেখেছি যে একটা ক্রাইম সিন যখন ঘটে,
তখন পুলিশ এসে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে। হুম। সেই ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার প্রসেসটা যদি একটু সহজে বোঝান। ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা মানে আমরা একটা বলি যেটা এভিডেন্ট যে ফিঙ্গারপ্রিন্ট দেখা যাচ্ছে, মানে রক্ত মাখা কোনো ছুরি ধরেছে, ছুরিটা ফেলে দিয়ে চলে গেছে, বা হাত এরকম দেওয়ালে দিয়ে গেছে, যেগুলো হচ্ছে একদম যেগুলো দেখা যাচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো আমি একটা টেপ লিফট নিয়ে নিলাম, বা একটা প্যারিসের ছাঁচ নিয়ে নিলাম, বা কিছু একটা করলাম। আরেকটা হচ্ছে লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট, মানে যেটা দেখা যাচ্ছে না, তাহলে সেটা মানে অনেক সময় দেখি আততায়ীরা হয়ে যাওয়ার পরে ভালো করে মুছে টুছে এদিক ওদিক দিয়ে মুছে টুছে চলে গেল। তো কেন ওরা লেটেন্ট ফিঙ্গারপ্রিন্টগুলোকে নষ্ট করছে? তো বেসিক্যালি যেখানে যেখানে একটা আততায়ী আসলে পরে, একটা লোককে মারলে পরে যেখানে যেখানে সে হাত দিতে পারবে, টেবিলে এখানে এসে কাউকে গলা টিপে ধরলো, তাহলে সে ওখানে একটা স্কাফলিং হয়েছে, তাহলে টেবিলের এরিয়াতে পাবে। তো ওখানে ওরা এখন অনেক কিছু বেরিয়ে গেছে, সায়ানোঅ্যাক্রাইলেট ফিউম টিউম বেরিয়ে গেছে। আগে তো মানে আর সিলভার পাউডার, সিলভার নাইট্রেট পাউডার দিয়ে লিফটিং করা হতো। তো ওইগুলো স্প্রে করে দেওয়া হলো, স্প্রে করলে ওইগুলো এভিডেন্ট হয়ে গেল। তারপরে একটা টেপ লিফট দিয়ে বা ওইগুলোর ছবি তুলে, এখন তো ডিজিটাল হয়ে গেছে, ছবি তুলে ডিজিটাল প্রিন্টটা আমি তুলে নিলাম। তো সেগুলো হচ্ছে লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট। আর তো এই ফিঙ্গারপ্রিন্টের সাথে আমাদের দেশে এখনো অবধি সত্যি কথা বলতে সেই সিস্টেম চালু হয়নি যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমি কোডিসের মতো আমেরিকার কোনো ইয়েতে দিলাম আর সমস্ত ডেটা চলে এলো। সেটা আমাদের ক্ষেত্রে এখনো কিন্তু আসেনি ইন্ডিয়াতে। ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই শিওরেস্ট ডেটা আইডেন্টিফিকেশনের, মানে একজন মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টও একটা মনোজাইগোটিক টুইন্সের ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে, যমজের ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু টুইন্সের ক্ষেত্রে মানে আলাদাই হবেই। মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আলাদা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা হবেই, মানে মনোজাইগোটিক টুইন্সের। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট শিওরেস্ট ডেটা, বাট নিয়ে তারপরে কি প্রসেস হচ্ছে, নিয়ে তারপরে আমাদের কিন্তু এখনো অবধি সেরকম খুব একটা প্রসেসিং, ম্যাচিং, এগুলো অ্যানালিসিস এগুলো খুব একটা হয় না। তো যেরকম বললো ফিঙ্গারপ্রিন্ট, মানে একটা ক্রাইম সিনে দেখা যাচ্ছে যে একটা লোক মার্ডার হয়ে আছে, চারিদিকে রক্ত টক্ত ছড়িয়ে আছে, কিন্তু আর একটা জায়গায় দেখা যাচ্ছে যে মার্ডার হয়েছে কিন্তু সেখানে কোনো রক্ত টক্ত নেই, আর দেখা যাচ্ছে যে হয়েছিল হয়তো দোতলায়, বডি পড়ে আছে একতলায়, কিন্তু মাঝে মাঝে রক্ত দেখা যাচ্ছে, মাঝে মাঝে রক্ত নেই, মুছে দিয়েছে। তো এই যে মোছা রক্ত আর এই যে তাজা রক্ত, বা যেটা রক্ত আমি দেখতে পাচ্ছি ভিজিবল ব্লাড থেকে তো আমি নিলাম, কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেইটা কি করে আপনারা বের করেন? বেসিক্যালি এগুলো পুরোটাই হচ্ছে ফরেনসিক সায়েন্স ল্যাব যারা, মানে আমাদের যারা আসেন ল্যাব এক্সপার্ট যারা, তারা এগুলো করেন। বাট এগুলো হ্যাঁ আমাদেরও ট্রেনিং হয়, আমাদের কিছু জানতে হয়। ডেক্সটার দেখেছি আমরা মোটামুটি সবাই, ডেক্সটার মর্গান। তো ওটা যেটা একটা স্প্রে করতে হবে জাহাজে গিয়ে বোটটাতে, তারপরে নীল রঙের একটা জিনিস দেখা যেত ইউভিলে, ওটা লুমিনল স্প্রে বেসিক্যালি। হ্যাঁ, লুমিনল একটা আয়োডিন, একটা বেস্ট, ন্যাপথা বেস্ট একটা ইয়ে আছে, সেটাতে বেসিক্যালি ওয়াইপ আউট যদি মানে ভালো করে সার্ফ দিয়ে বা ইয়ে দিয়ে পরিষ্কার করা না হয়, জাস্ট ওয়াইপ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই স্প্রে করার পর ইউভি লাইট দিলে ওইখানে ব্লাড স্প্যাটারটা দেখা যাবে। আর যদি একদম এভিডেন্ট যদি ব্লাড পড়ে থাকে, রক্ত যদি পড়ে থাকে, তাহলে তো ওটাকে স্ক্রেপ করে ওটাকে আমরা ডিএনএ এভিডেন্সের জন্য পাঠিয়ে দিই। আপনি আমার খুব ক্লোজ একজন মানুষ, আপনার সাথে আমি ডেটে গেছি বা খুব ক্লোজ এনভায়রনমেন্টে আমি আড্ডা মারছি, তো স্বভাবতই আপনি যে কফিটা খেয়েছেন ওই মাগে আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, অথবা যে ওয়াইন গ্লাসটা আপনি ধরেছেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আমি যদি ক্রিমিনাল মাইন্ড হই, ওই ফিঙ্গারপ্রিন্টগুলো কালেক্ট করে আমি কিভাবে আপনার এগেনস্টে ওটা কাজে লাগাতে পারি? ফিঙ্গারপ্রিন্ট এখন তো মানে এটা তো একটা খুব বড় সড়ো একটা ডিজিটাল ক্রাইম হচ্ছে এখন, যেগুলো ফিঙ্গারপ্রিন্ট বা আমাদের আইডি স্ক্যান, এগুলো সব কিছুই ডুপ্লিকেসি হচ্ছে এগুলো নিয়ে এখন। তো এই জিনিসগুলো যদি এখন কেউ কারো ঘাড়ে চাপিয়ে দেয় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, পুরোটাই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে প্রুফ করতে হবে। কারো যদি কোনো বন্দুকে কেউ গুলি করে সেখানে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দিয়ে চলে গেল, তাহলে তাকে প্রুফ করতে হবে যে সে ওখানে ছিল না, তার বন্দুক সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। মানে ভেরি টাফ টু ডিসপ্রুভ অ্যাকচুয়ালি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেউ যদি প্লট করে যায় সব কিছু, খুব টাফ। যখন একটা ক্রাইম সিন আমরা দেখতে পেলাম, যে হঠাৎ করে কোনো একটা জায়গায় দেখলাম যে এরকম একটা ডেড বডি পড়ে রয়েছে, সো তখন সাধারণ মানুষের কিভাবে বিহেভ করা উচিত পুলিশ আসার আগে, যাতে এই ফরেনসিক এভিডেন্সগুলো নষ্ট না হয়, আর আপনারা ঢুকে স্টেপ বাই স্টেপ কিভাবে ওটাকে ডিকোড করেন? বেসিক্যালি ক্রাইম সিন প্রথম যেটা দরকার মানে আমাদের, সেটা হচ্ছে পুলিশ বা সেখানকার যে অথরিটি আছে, প্রথম যেটা তাদের উচিত সেটা হচ্ছে জায়গাটাকে কর্ডনিং করে দেওয়া, ঘিরে দেওয়া। এবার সেটা আবার ঘেরার ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। ধরুন কোথাও একটা বোম ব্লাস্ট হলো, বোম ব্লাস্টের ক্ষেত্রে আমি কতটা ঘিরবো, বা কোনো একটা ফ্লাইট এসে একটা জায়গায় পড়লো, সেইখানে আমি কতটা ঘিরবো, সব কিছুই কিন্তু মাপ আছে আলাদা আলাদা, ঠিক আছে। তো এগুলো কিন্তু যারা প্রশাসনে আছেন বা যারা অথরিটিতে আছেন তারা কিন্তু জানেন প্রথমেই জায়গাটাকে ঘিরে দিতে হবে যাতে বাইরের কোনো লোক না আসে।
তো সেটা করলে বাইরে অবভিয়াসলি বাইরের লোক এলে সেটা কন্টামিনেট হবে, অন্য অন্য প্রিন্ট পড়ে যাবে সেখানে। এবারে যখন সিকিউর করার পর যখন এবার ফরেন্সিক এক্সপার্টরা ওখানে যান, তখন যাওয়ার পরে প্রথম হচ্ছে আমাদের সিনটাকে তো অ্যাপ্রোচ করতে হবে, যেতে হবে, গিয়ে ঢুকে এভিডেন্স কালেক্ট করে বেরিয়ে আসতে হবে। তো এটাতে যাতে কন্টামিনেশন না হয় আমরা সবসময় একটা ইনস্ট্রাকশন ফলো করি, সেটা হচ্ছে ক্রাইম সিন ইনভেস্টিগেশনে কিছু টেকনিক আছে কিভাবে আমরা হাঁটবো ক্রাইম সিনে। তো তার মধ্যে একটা আছে ধরুন সার্কুলার একটা মেথড আছে, মানে এরকমভাবে ঘুরতে 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 মানে বাইরের থেকে ঘুরতে 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 আমি সেন্টারে এলাম, এপিসেন্টার থেকে আবার ওই লাইন ধরেই ঘুরতে 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 আমি বাইরে দিয়ে বেরিয়ে গেলাম। এইটা একটা হতে পারে। একটা হতে পারে ডায়াগোনাল, মানে মাঝখান থেকে আমি এই কোণা গেলাম আবার মাঝখানে এলাম, ওই কোণায় গেলাম মাঝখানে এলাম, এইখানে এরকমভাবে করতে পারি। একটা হতে পারে যে মানে যেরকম স্কোয়ার ওয়াইজ এরকমভাবে, মানে গোলভাবে না হয় স্কোয়ার ওয়াইজ গ্রিড ভাগ করে নিল, যেন ওই মেঝেটা যেরকম আছে, এটা বেসিক্যালি গ্রিড মেথডটা করে বড় এরিয়া, মানে বোম ব্লাস্ট হয়েছে, ওটা তো অনেকখানি বড় এরিয়া জুড়ে হয়েছে, ওখানে তো ছোট ঘর নেই, তাহলে ওখানে আমাকে জায়গাটাকে ছোট 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 গ্রিডে ভাগ করে দিতে হবে এবং প্রত্যেকটা গ্রিডে আলাদা আলাদা করে ক্রাইম, মানে একটা বডির টুকরো পাওয়া গেছে, হয়তো 1 কিলোমিটার দূরে একটা বোম ব্লাস্ট হয়েছে, সে 1 কিলোমিটার দূরে হয়তো তার জামাটা উড়ে এসে বা বডি পার্ট উড়ে এসে পড়েছে। তো সেই অবধি কর্ডনিং করে আমাকে জায়গাগুলো ছোট 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 ভাগে ভাগ করে করে সেগুলো করতে হবে। তারপরে অবভিয়াসলি হাতে পায়ে সবকিছু কভার শুজ, জামা কাপড় পরে নিতে হবে, পিপি টিপি পরে নিতে হবে। ওখানে কেউ অনেক সময় অনেকেই আসে, মানে আমরা অনেক এসএনএল ফেসএনএলও দেখি মজার জিনিসপত্রগুলো, সিগারেট খেয়ে ফেলে দিল, ওর মধ্যেই ছাই ফেলে দিল, ঠিক আছে, এরকম তো মানে আমরা দেখি, যেগুলো সারাক্ষণ যেগুলো মুভিতে দেখি সেগুলো তো কন্টামিনেশন হচ্ছেই, অনেকেরই এই সেন্সগুলো নেই, তো সেগুলো একটুখানি এমন আমরা বলে দিতে আমরা হবে। দেখেছি আরজি করের ঘটনার ক্ষেত্রে যে যেই ক্রাইম স্পট ছিল সেখানে লোকজনের অবাধ এন্ট্রি এবং যেভাবে ওটাকে রিপেয়ার করা হলো, যেভাবে আরজি করের ঘটনাটাকে ট্রিট করা হয়েছে, আপনার কি মনে হয় না যে এক্ষেত্রে ফরেন্সিক এভিডেন্স অনেকটা নষ্ট হয়েছে? 100 বার তো হয়েছে, ফরেন্সিক এভিডেন্স তো অনেকটাই নষ্ট হয়েছে, মানে অ্যাটলিস্ট আমরা যারা ওখানে গেছি রীতিমতো থেকেছি দেখেছি, তারা দেখেছি যে হঠাৎ করে জিনিসগুলো, মানে যেটা হওয়ার কথা নয়, একটা ক্রাইম হওয়ার পরে সেই জায়গাটাকে যতটা প্রোটেকশন দেওয়া দরকার। এটা হসপিটাল হসপিটাল বলতে একটা প্রেস্টিজিয়াস আমাদের পুরনো একটা কলকাতার হসপিটাল, সেখানে এরকম ভাবে একটা হয়ে যাওয়া, সেখানে mishap পিপল হয়ে যাওয়া, শুড এটা নো হাউ টু বিহেভ হ্যাঁ এটা এবং হাউ টু প্রোটেক্ট 100 ফরেন্সিক 100 এভিডেন্স। আর মেলার মতো লোক ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মানে এখন তো বেসিক্যালি তাও মিডিয়া বা এখন এসব চলে এসছে বলে এখন সেগুলো নিয়ে অনেকটা মানে তাও আটকানো গেছে, নইলে হয়তো আরো কিছু হয়ে যেতে পারতো পরে, আরো পাওয়া অনেক যেত না। এভিডেন্স ছিল, মানে পাওয়া কেসটা আরো যেত না, ইজিলি হ্যাঁ। সলভ করা যেত, যেখানে সিবিআই এর আন্ডারে পেয়েও সিবিআই কিছু করতে পারলো না। হ্যাঁ, মানে এটা তো একটা খুব বড় ব্যাপার আছে। আচ্ছা, ক্রাইম তো অনেক রকমের হয়। এবার ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমি কথা বলছি। ধরুন কাউকে ঘরে তার নিজের খুব কাছের লোক তাকে খুব মেরেছে, মেরে তাকে চিকিৎসা করাতে নিয়ে এসছে, তো ডাক্তার তো তাকে দেখে বুঝতে পারবে যে সে বলছে না না ওই যেতে গিয়ে না সিঁড়িতে একটু পা পিছলে গেছিল, ওই সেই জন্য একটু লেগেছিল গ্রিলে, তার জন্য এরকম হয়ে গেছে। এইটা কি করে বুঝতে পারেন যে না একে মারা হয়েছে না এ চোট পেয়েছে? মারা হলে প্রথম কথা হচ্ছে তাকে হাত দিয়ে মেরেছে না কোনো একদম, অস্ত্র দিয়ে মেরেছে। একদম। প্রথম কথা, হাত দিয়ে যদি মেরে থাকে একটা লোক, যদি একটা লোকের উপর ফিজিক্যাল ভায়োলেন্স করে কোনো ওয়েপন ছাড়া, কোথায় কোথায় মারতে পারে এগুলো আগে আমাদের জানতে হবে। তো কোথায়, মুখে, হ্যাঁ, পেটে, বুকে, এইগুলো ঠিক আছে। তার পেরিফেরাল এরিয়াতে যেগুলো আর কি, আর মানে এই হাত পায়ের লিম যেগুলো আমাদের আপার লিম যেগুলো, হাতে পায়ে ইনজুরি কখন থাকবে? ডিফেন্স করতে গিয়ে না, যখন আমরা কোনো কিছু দিয়ে হাত, এবার কেউ যদি হাত দিয়ে কাউকে ঘুষি মারে তখন তার হাতে পায়ে কি রকম ডিফেন্স জোন থাকবে? আঁচড়, কামড়, এগুলো থাকবে। যদি কেউ কোনো রড দিয়ে কাউকে মারতে চায় তাহলে অবভিয়াসলি সে হয় রডটাকে ধরতে যাবে বা রডটাকে আটকাতে যাবে, তাহলে তার এই নন ডমিনেন্ট হ্যান্ডে একটা ইনজুরি থাকবে, ডমিনেন্ট হ্যান্ডে ধরে নেওয়ার একটা হাতে ইনজুরি থাকবে। তো এইগুলো দেখে বোঝা যায় যে মেরেছে কি মারেনি। বা যেমন একটা আমার কেস ছিল দমদমের ওখানে একজন, তো বাড়িরই একজন চেনাশোনা লোক, তিনি একজন ভদ্রমহিলা আর তার মাকে আগে কাটথ্রোট করেছেন, করে মানে প্রথমে ঘুমের ওষুধ ফষুধ এসব দিয়েছেন, দিয়ে কাটথ্রোট করেছেন, করার পরে বডিটাকে, দুজনের বডিকে একটা রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারের পাশে রেখে সিলিন্ডারের ইয়েটা কেটে গ্যাস ছেড়ে দিয়ে বাইরে থেকে ওটাকে জ্বালিয়ে দিয়ে ও চলে গেছে। এবার যখন পুলিশ নিয়ে এসছে তারা তো দেখছে বডি পুরো অলমোস্ট চার্ড, একদম পুড়ে গেছে। তো পুড়ে যাওয়ার মধ্যে তখন দেখা গেল যে না, অ্যাকচুয়ালি তার আসল কারণটা হচ্ছে গলা কাটা। তো তারপরে সে পুড়েছে।
তো জাস্ট লাইক দ্যাট কে এরকম যখন আমরা কোনো ইনজুরি পাই সেই ইনজুরিগুলোর ডেসক্রিপশনটা কীরকম, তার ডিস্ট্রিবিউশনটা কীরকম। একটা লোক যদি সিঁড়ি দিয়ে পড়ে যায় তার হেড ইনজুরি হবে, তার রিব ফ্র্যাকচার থাকতে পারে, মাল্টিপল ব্রুজ থাকতে পারে। আর যদি কেউ কাউকে দিয়ে মারে তার মোস্টলি মুখে ফেসিয়াল ইনজুরি বেশি থাকবে। এটা পুরোটাই ডিস্ট্রিবিউশনের ওপর ডিপেন্ড করে কতদিন আগে হয়েছে। যেটা ইন্টারেস্টিংলি যেটা হয় সেটা হচ্ছে অনেক মা তাদের বাচ্চাদেরকে মেরে ধরে, যেটা আমরা ব্যাটার্ড বেবি সিনড্রোম বলি, মানে বাচ্চাদের সহ্য করতে পারছে না বা বাচ্চা যত রাগ বাচ্চার ওপর গিয়ে পড়ছে, বাচ্চাকে প্রচণ্ড মারধর করছে, ডাক্তারকে দেখাচ্ছে। তো ডাক্তার প্রথম দিন দেখবে হয়তো এখানে একটা ইনজুরি, এখানে একটা ইনজুরি, এখানে একটা ইনজুরি, আবার বাড়িতে গেল ওষুধপত্র খাওয়ালো, এক সপ্তাহ পরে আবার বাচ্চাকে মারধর করলো, আবার নিয়ে চলে গেলো। তাহলে আগের যে 3টে ইনজুরি ছিল আর এই যে নতুন যে 4টে ইনজুরি হলো তার টাইম তো আলাদা হবে। তো এইটা বেসিক্যালি বাচ্চাদের মানে যতটা না বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমাদেরকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে বা ইনজুরি ডেসক্রিপশন দিয়ে আমাদেরকে প্রুফ করতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং ব্যাটার্ড বেবি সিনড্রোমে যে বিভিন্ন ইনজুরি বিভিন্ন হিলিং স্টেজে আছে। মানে একটা হয়তো 2 সপ্তাহ আগে একটা ইনজুরি, আবার 1 সপ্তাহ আগে একটা ইনজুরি, আবার 3 দিন আগে একটা ইনজুরি। সেটা আঁচড় হতে পারে, কামড় হতে পারে, মারধর হতে পারে। তো এইগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো ডিস্ট্রিবিউশন বোঝা যায়। অনেক মাই আছে যারা এরকম টাইপেরও তাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে যে ডাক্তার যতবার ডাক্তারের কাছে যাবে বাচ্চাকে নিয়ে ততবার তার মনে একটা গ্র্যাটিফিকেশন হয় যে বাচ্চা ভালো আছে, এবং সেই বাচ্চাকে নিজেই মেরে বাচ্চাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। এরকমও আছে, হ্যাঁ, মানচাউসন সিনড্রোম বলে একটা আছে, সেখানে মা বাচ্চাকে মেরে ইউরিনের মধ্যে ব্লাড মিশিয়ে দিয়ে যে আমার বাচ্চা লাল পেচ্ছাপ হয়েছে, নিজেই বাচ্চাকে মেরেছে, নিয়ে দেখাতে নিয়ে গেল ডাক্তারকে। এরকম কিছু সাইকোলজিক্যাল প্রবলেম মায়েদের মধ্যে আছে। তো সেগুলোতে অনেক রকম বডি ইনজুরি আমরা বাচ্চাদের পাই যেগুলো খুব ক্যারেক্টারিস্টিক। আদারওয়াইজ কেউ ধাক্কা দিয়ে দিয়েছে, কেউ মেরে দিয়েছে, ধাক্কা দেওয়াটাও তো একটা অ্যাসল্ট। ঠিক, মানে কেউ যদি সিঁড়ি থেকে পড়ে যায় তাকে জানতে হবে যে কেউ আমাকে ধাক্কা দিয়েছে, আমি নিজে পড়ে গেলাম। তো ডাক্তারবাবু, আপনি তো এমন একজন ডাক্তার যার সাথে দেখা করতে গেলে তো মরে যেতে হবে। তো এত ডোমেন থাকতে এই লোকে বলে যে আমার ছেলে হচ্ছে হার্টের ডাক্তার, আমার ছেলে কিডনির ডাক্তার, আমার ছেলে ডেড বডির ডাক্তার, ক্রিমিনাল ডাক্তার। হ্যাঁ, তো আপনি এই ফরেনসিক চুজ করলেন কেন? বেসিক্যালি প্রথম কথা যে আমি ডাক্তারি কেন চুজ করেছি এটা একটা বড় প্রশ্ন, কারণ আমার ডাক্তারিতে আশা করে ইচ্ছা ছিল না। সে বোঝা যাচ্ছে আপনাকে দেখে। আমার ইচ্ছা পুরোই ছিল হিস্ট্রি নিয়ে পড়া আর আর্কিওলজির দিকে যাওয়া। এবার তখন 2005-06 যখন আমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছি যে সময়টা, তখন তো বাবা মা এসব শুনে ভড়কে গেছে যে ছেলে এসব কি বলছে, হ্যাঁ, যে কি করবে, কেরিয়ার বরবাদ করছে এরকম। তো তখন র্যাঙ্ক হয়ে গেল, ডাক্তারি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে তখন আলটিমেটলি যখন পিজি করতে গেলাম, পিজিতে আমার 3-4টে সাবজেক্ট অপশন ছিল। আমার বেসিক্যালি লাইফে একটু ঘুরবো, একটু খাবো দাবো, একটু সিনেমা দেখবো, বই পড়বো, গান শুনবো, একটা ফেজ দরকার। তখন সত্যি কথা বলতে পিজি করেই চাকরিতে ঢুকে যাব, সরকারি চাকরিতে, এটা ছিল ফরেন্সিকে একদম মোটামুটি ফিক্সড আর কি। ঠিক আছে, লোক কম ছিল তখন, ঠিক আছে, পিজি সিট পরে ভরতো আর কি। তো আমি অত ভাবিনি, পিজি কাউন্সিলিং হচ্ছিল আরজি করে, আমি দেখলাম আমার যে চয়েসের অন্য 2-3টে সাবজেক্ট আছে সেইগুলো হচ্ছে ডিপ্লোমা পাচ্ছি, এমডি পাচ্ছি না, আর সেটা হচ্ছে লাস্ট নন বন্ডেড ইয়ার, তারপর থেকে বন্ড চালু হলো। ঠিক আছে, তো আমি বললাম আমার পক্ষে আর আরেক বছর প্রিপারেশন দিয়ে আমার বন্ডের আন্ডারে ঢোকা সম্ভব না। চোখ বন্ধ করে আমি প্রথম সিটটাই ফরেনসিকে তুলে দিই। না, আর্কিওলজি নিয়ে যখন পড়ার ইচ্ছে ছিল, হ্যাঁ, এখানেও কিন্তু আর্কিওলজিটা কিন্তু ফরেনসিক আর্কিওলজি নিয়ে মানে ওই সেই ওরাই কথা বলে, মানে মরে যাওয়া পাথরই কথা বলে, এখানেও মরে যাওয়া মানুষই কথা বলে। কিছু আশীর্বাদ দিয়েছে কি পেয়েছে, কিছুটা সিমিলারিটি রয়েছে আর্কিওলজি এবং ফরেনসিকের। আপনার সলভ করা সবচেয়ে কমপ্লিকেটেড কেস? সলভ করা কেস বলতে একটা খুব মানে একটা খুব বোকা বোকা টাইপের কেস হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পার্ক সার্কাসের ওখানে, একটা ওষুধের দোকানে একটা ছেলে কাজ করত। তার সাথে তার মালিকের একটা বচসা হয়। বচসা হওয়ার পরে এবার সে ঠিক করে যে রাগারাগি করে দোকান ছেড়ে চলে যায়, এবং সে যে মালিকের যে বাড়ি ওই তপসিয়ার ওখানে, মালিকের বাড়ির নিচেই একটা ছোট কোণার ঘরে ও ভাড়া থাকতো। এবার বৃষ্টি হচ্ছিল তখন, বর্ষাকাল, তো 2 দিন ধরে সে বেপাত্তা। কিন্তু তার অনবরত মালিকের কাছে টেক্সট আসতে থাকে যে আমাকে ক্ষমা করে দিন, আমাকে কাজে নিয়ে নিন, এরকম টেক্সট আসতে। 2 দিন পরে টেক্সট আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপরে ও নিখোঁজ হয়ে যায়, আরও 2 দিন ওকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন মালিক বউ ফউ যারা আছে তারা, বাড়ির লোকজন হঠাৎ একটা পচা গন্ধ পায়, দেখে বাড়ির পিছন দিক থেকে একটা পচা গন্ধ আসছে, মানে বড় বাড়ি এরকম। তো তারা গিয়ে দেখে পাঁচিলের পাশে একটা এরকম খোলা সেপটিক ট্যাঙ্ক ছিল। সেইখানে একটা বডি, একটা অল্প বয়স্ক ছেলের বডি, পুরো পচা, সেখানে এইভাবে বসে আছে,
ও ঠিক আছে, আর ফোনটা নিচে ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে, সেপটিক ট্যাঙ্কের যে শেপটা ওই শেপে ওইভাবে পড়ে আছে। তো তারপরে তো সবাই বললো যে মেরে ট্যাঙ্কে ফেলে দিয়েছে বা ইয়ে হয়েছে, মার্ডার হয়েছে, এইসব হয়েছে। তো কেস এলো আমাদের, তখন আমি নীলরতনে ছিলাম। তখন যারা পুলিশের যারা কর্তা ছিলেন তারা লালবাজার থেকে সব এলেন, এসে বললেন টললেন যে কি হয়েছে না হয়েছে। তো আমরা কোনো ফিচার কিচ্ছু পেলাম না, খালি পেলাম যেটা সেটা হচ্ছে মানে নেকেড আইতে মানে খালি চোখে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই প্রচুর অ্যালকোহল ছিল পেটে, আর একটু শ্বাসরোধ হওয়ার কিছু ফিচার ছিল। তো সেখান থেকে আলটিমেটলি পরে আমরা বললাম যে এটা মোস্ট প্রবাবলি কোনো সুইসাইডও নয়, হোমিসাইডও নয়, এটা অ্যাক্সিডেন্টাল। কি অ্যাক্সিডেন্টাল না, এটা হচ্ছে পজিশনাল অ্যাসফিক্সিয়া। মানে আমরা ধরুন অনেক সময় মদমাতাল যারা একদম পুরো চূড়ান্ত অবস্থায় থাকে, ড্রাঙ্ক অ্যাজ এ স্কাঙ্ক থাকে, তখন খাটের পাশে বা সিঁড়িতে এরকম ঘাড় গুজে বা বালিশে মুখ গুজেই তারা মারা যায় শ্বাসরোধে। মানে ওখান থেকে যে নিজেকে ছাড়াবে, মানে এইভাবে যে পড়ে আছি আমি, যে নিজেকে গলাটা সোজা করব সেটাও করতে পারছি না। ও ওইখানে ট্যাঙ্কে বসে বসে দুদিন ধরে ওইভাবেই শুয়ে শুয়ে বা একদিন গোটা দিন ধরে ও টেক্সট করেছে। করতে পরে সেটা সিসিটিভিতে দেখা গেল যে ও পাঁচিল টপকে ট্যাঙ্কের ওখানে ট্যাঙ্কের এখানটা এরমভাবে বসে ও টেক্সট করছিল। করতে করতে বেসিক্যালি ও কোনোভাবে ওখানে শুয়ে পড়ে, ফোনটা নিচে পড়ে যায় এবং ওই পজিশনেই ও আটকে যায়, স্টাক হয়ে যায়, এবং ও যে নিজেকে ছাড়াবে সেটাও ও জানে না। করতে করতে ওইভাবেই ও আস্তে আস্তে মরে যায়। মানুষের মৃত্যু এভাবেও হয় আর কি। এটা মানে একটা অদ্ভুত কেস, যে দেখেই মনে হবে যে ওটা একটা মার্ডার করে ট্যাঙ্কে ফেলে দিয়েছে, বাট ওর কিছু না, ও নিজেই ওইভাবে বসে থাকতে থাকতেই ও মারা গেছে। আর কোনো কেস যেটা আপনার মনে পড়ছে? এটা একটা কেস হয়েছিল, সবাই জানি সুচেতা চক্রবর্তী বলে একজন মহিলা, তার একটা গন্ডগোল, একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কিছু একটা এরকম ছিল। দুর্গাপুরের একজন ম্যানেজার ছিলেন ব্যাংকে। তো মানে ক্রিমিনাল সাইকোলজি কিরকম হয় মানুষের, যখন সে ভেবেছে যে ভদ্রমহিলাকে মারবেন, তার আগে উনি শপিং করেছেন। কি শপিং করেছেন? উনি বড় ট্রলি কিনেছেন, ভালো সুন্দর সুন্দর পারফিউম কিনেছেন, হ্যাঁ, প্রচুর টাওয়েল ফাওয়েল কিনেছেন। কিনে সেগুলোর মধ্যে ওই ভদ্রমহিলা এসছেন ওনার বাড়িতে দুর্গাপুরে, তারা খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়ার পরে ওনাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেছেন। হয়ে যাওয়ার পরে অচৈতন্য অবস্থায় তাকে মার্ডার করে তার বডিটাকে উনি পিস বাই পিস করেন, ঠিক যেরকম ডেক্সটারে ছিল, একদম ব্লাডটাকে সুন্দর করে টাওয়েলে ড্রেন করে ওনারা বডিটাকে 3টে পিসে ভাগ করেন। একটা এই পার্ট একটা হয় মুন্ডু, ধর, বডি আর কি। 3টে পার্ট করে 3টে ব্যাগে উনি ট্রলি ব্যাগে ভরেন, তার মধ্যে প্রচুর পারফিউম টারফিউম দেন। দিয়ে সেই ব্যাগগুলোকে নিয়ে উনি ব্যারাকপুরে আসেন। ব্যারাকপুরে এসে উনি শেয়ারাফুলি ঘাট পেরোতে যান এবং 3টে ব্যাগের মধ্যে প্রথম ব্যাগটা উনি ফেলে দেন নৌকায় বসে বসে। আচ্ছা, সেকেন্ড ব্যাগটা যখন ফেলেন তখন নৌকোর লোকজন, মানে স্টিমারের লোকজন সন্দেহ করে এবং তারা বলে কি ফেলেছে, উনি স্বীকার করতে চান না, কি আছে ব্যাগে কি আছে ব্যাগে করতে করতে ওই পারে গিয়ে শেয়ারাফুলিতে গিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তখন ব্যাগ খুলে দেখা হয় লোয়ার পার্টটা রয়েছে, আর তখন অলরেডি মানে পুলিশ ব্যাগটাকে, ওই ব্যাগটা তখনও ডোবেনি আর কি, সামনেই ছিল। তো ওটা উদ্ধার করে দেখা যায় এই পার্টটা রয়েছে, টর্সো পার্টটা রয়েছে। সেই পার্টগুলো তখন আমাদের মেডিকেল কলেজে নিয়ে এসে পোস্টমর্টম করা হলো। একদম পরিষ্কার বোঝা গেল যে সুন্দরভাবে ব্লাড ড্রেন করে কেটে ওটাকে প্যাক করা হয়েছে। তার ব্যাগের মধ্যে কিছু পুরনো ওই মানি রিসিট পাওয়া গেল, কিছু ওই বিল পাওয়া গেল আর কি, যে উনি ওই মল থেকে ব্যাগ কিনেছেন, পারফিউম কিনেছেন, ওইগুলো ওই ব্যাগের মধ্যেই ছিল। তো তারপরে এবং সব থেকে মানে হাস্যকর ব্যাপার যেটা, এটা হচ্ছে যে সুচেতা চক্রবর্তীকে কিন্তু আজ অব্দি আমরা আইডেন্টিফাই করে উঠতে পারিনি। মানে ওনার যে এই পার্টটা সেটা কিন্তু পাওয়া যায়নি। তো ওটা সুচেতা চক্রবর্তীর বডি, সেটা পরে অনেক পরে ডিএনএ এভিডেন্স দিয়ে বা এগুলো দিয়ে পরে প্রুভ হয়েছে। কিন্তু ওই যতদিন না ডিএনএ রিপোর্ট আসছে ততদিন বহু কেস এসছে যে শুধু মুন্ডু একটা এসছে, হয়তো অনেক তো আছে, অনেক রকমই কেস আসে, জলে ডুবে বডি পুরো ডিসইন্টিগ্রেট হয়ে গেল, শুধু স্কালটা রইলো, স্কালটা শুধু পোস্টমর্টমে এলো, বা কুমির খেয়ে নিয়েছে কোনো জায়গায় পুরো বডি, মুন্ডু খালি এলো পোস্টমর্টম করতে। এরকম আমাদের নর্থ পোর্ট বা সাউথ পোর্ট পুলিশ স্টেশন যেগুলো আছে হুগলির ওইদিকে, ওখান থেকে কিন্তু প্রচুর এরকম কেস আসে। এরকম প্রচুর স্কাল নিয়ে আমরা এক্সামিনেশন করেছি, প্রায় 4-5খানা কেস করেছি, আজ অব্দি ওনার স্কাল এরিয়াটা পাওয়া যায়। বাবা যে মেরেছে সে তো হেড, নেক, থোরাক্স, অ্যাবডোমেন আর এক্সট্রিমিটিস, মানে তো অ্যানাটমি লোকজন, মানে সুন্দর করে উনি। এবং পরবর্তীকালে ওনার সাইকোলজি যারা অ্যানালিসিস করতে গেছেন তারাও বলেছেন যে মানে একটা মানুষ যিনি এত ভদ্র, সবাই জানেন যে ভালো মানুষ, ভদ্রলোক, তার মধ্যেও একটা ক্রিমিনাল মাইন্ড লুকিয়ে আছে। আচ্ছা, এই যে ডিএনএ টেস্টের আপনি কথা বললেন, যে ডিএনএ টেস্টের জন্য আমার রিলেশনশিপে মানে কত দূর অবধি সম্পর্কে ডিএনএ থেকে নেওয়া যায় স্যাম্পল? ধরেন একজনের বাবা মা নেই, ছেলে মেয়ে নেই,
হ্যাঁ, তাহলে কার ডিএনএ নেওয়া যেতে পারে? তাহলে তার ভাই বোন, ঠাকুরদা, ভাই বোনও ঠাকুমা, নেই, নাতি নাতনি, এই অবধি মানে একটা ডিরেক্ট ব্লাড রিলেশন হ্যাঁ থাকতে হবে। ডিএড এটা থাকলে বেস্ট আর কি। এই যে আমরা এখন চারিদিকে এত ক্রাইম দেখছি, হ্যাঁ, ফেসবুক ভিডিওতে ক্রাইম দেখছি, ওয়েব সিরিজে এত ক্রাইম দেখছি, ক্রাইমটা সামহাও আমাদের কাছে অনেকটা নর্মালাইজড হয়ে গেছে। তো এর জন্য কি ক্রাইম করার প্রবণতা খুব বাড়ছে? হ্যাঁ মানে এটা ঠিক যে এখনকার যে সিরিজগুলো বা সিনেমাগুলো আমরা দেখছি সেটাতে ক্রাইমের উপর একটা ফোকাস দেওয়া হচ্ছে এবং খুব নর্মালাইজড হ্যাঁ, ওয়েতে এটা দেখানো খুব হচ্ছে। আগে যেরকম গা normalized। শিরশির করতো, হ্যাঁ এখন মানুষ হিসেবে অনেকটা সয়ে গেছে। হ্যাঁ, এখন একটা মানে- মুন্ডু কাটা ভিডিও লোকে ইজিলি দেখতে হ্যাঁ পায়। হ্যাঁ মানে ব্যাপারটার মধ্যে মানুষের মধ্যে এখন যত দিন যাচ্ছে আমাদের সোশ্যাল ডিলেমা বাড়ছে, মানুষের মধ্যে অ্যাজিটেশন, এইগুলো মানে মানুষের ওয়ে অফ ভেন্টিং আউট তার যে স্ট্রাগল বা স্ট্রেসটা আছে সেটা খুব ভায়োলেন্ট একটা জিনিসের থ্রু দিয়ে বেরোলে পরে বোধহয় ভালো হচ্ছে। আগে যেটা আমরা গান শুনে বা ঘুরতে গিয়ে করতাম, এখন একটু ক্রাইম দেখে নিলে একটু হ্যাঁ, যেরকম adrenaline ধুরন্ধর rush বা হলে- এরকম সিনেমা দেখলে বোঝা যায় হ্যাঁ, যে হ্যাঁ। এখন আর নর্মাল মানুষ ওই ডোপামিনটা পাচ্ছে না, যে একটা হ্যাঁ, গুলি করে একটা হ্যাঁ। লোক মরে যাচ্ছে, না, এই খুনটা গুলি দেখে মানে মজা মানে পাচ্ছে একটা গোর এরিয়ায় দেখা বোর এরিয়া। এখন মুন্ডু কেটে ফুটবল খেলছে। হ্যাঁ। আগে তো আইএমডিবি তে গোর রেটিং দেখে আমরা বাড়িতে সিনেমা চালাতে হতো যে বাচ্চারা দেখবে কিনা। এই সময় দাঁড়িয়ে কি মহিলাদের মধ্যে ক্রাইম করার প্রবণতা অনেকটা বেড়েছে? ডেটা অনুযায়ী ফিমেল যেটা বললে আর কি, জেলগুলোতে এখন রেট অফ মানে অ্যাডমিটিং ফিমেলস ইন ফিমেল পেনিটেন্সিয়ারিতে অনেক বেশি মাত্রায় যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে নারীদের মধ্যে যে স্বাধীনচেতা মনোভাবটা ছিল আগেকার জেনারেশনে, তারা যেটা করতে পারেনি, এখনকার জেনারেশনে তারা করতে পারছে, তারা যথেষ্ট স্বাধীন। এবং অবভিয়াসলি আজকে যতটা ছেলেরা স্বাধীনচেতা হয়ে ঘুরে বেড়াতো, মেয়েরাও না, এবং ততদিক- আগের জেনারেশনকে অনেক কিছু মেনে নিতে শিখিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে একদম। তোমার হাজবেন্ড যদি তোমায় করতে মারে, হবে, হ্যাঁ। তুমি বাবা মহিলা, চুপ করে থাকো, তুমি চুপ করে থাকবে। এবার সেইটা একটা এটা তো একটা মেয়ে শুধু তার নিজের জেনারেশনে সামলাচ্ছে না, তার আগের দুটো জেনারেশনের হয়তো দেখে এসছে। এবং এই সময় এসে সে যখন সোশ্যাল মিডিয়া দেখছে, নারী প্রতিবাদ করছে, এগুলো সবাইকে দেখছে, তার মধ্যে যে ফেমিনিস্টিক অ্যাটিটিউডটা তৈরি হচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রেই খুব টক্সিক লেভেলে চলে যাচ্ছে। মানে ব্যালেন্স রেখে ফেমিনিজম ব্যাপারটা করা কিন্তু এখনকার দুনিয়াতে খুব কঠিন। আচ্ছা, উই আর নট এগেইনস্ট ফেমিনিজম, হ্যাঁ, একদম। এটা একটুখানি Even ক্লিয়ারলি বলে feminist রাখি হওয়া খুব যে কঠিন। আমরা কখনো ভাবেই ফেমিনিজমের বিপক্ষে নই, এবং আমরা মনে করি যে ফেমিনিজম আদতে একটা হিউম্যান রাইটসেরই কথা বলে, যে যেই একটি জেন্ডারকে যেই হিউম্যান রাইটসগুলো থেকে বঞ্চিত রাখা হয়েছে জেনারেশনের পর জেনারেশন, বছরের পর বছর, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন সিনেমার মাধ্যমে যেরকম টক্সিক ম্যাসকুলিনিটিও প্রমোট করা হচ্ছে, বহু ছবি, ফিল্ম লাইক ধুরন্ধর বা অ্যানিমাল, তো সেরকম প্রচুর কিন্তু সিনেমা বা ওয়েব সিরিজে টক্সিক ফেমিনিজমও প্রমোট করা হচ্ছে। উই আর নট এগেইনস্ট ফেমিনিজম, উই আর এগেইনস্ট টক্সিক ফেমিনিজম। একটা মানে একটা গ্যাসে মানে কেটলি চাপা রইলে অনেকক্ষণ, তারপর হট করে খুলে দিল, অনেক ধোঁয়া হঠাৎ করে বেরোবে। এখন এই ফেসটা চলছে, এখন মেয়েদের মধ্যে প্রচুর রাগ, এগুলো বেরোচ্ছে। আস্তে 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 আশা করি পরবর্তীকালে সেটা স্টেবল হয়ে যাবে। আপনি একজন ফরেনসিক এক্সপার্ট, একটু সবাইকে বলুন যে এক্সট্রা ম্যারিটাল ধরার কি কি উপায়, কোন কোন সাইনগুলো দেখে বোঝা যাবে? দেখুন, লিপস্টিকের দাগ পুরনো হয়ে গেছে। পরকিয়া ধরার মানে যে করছে পরকিয়া আর কে ধরছে সেটার উপর ডিপেন্ড করে না। মানে যে করছে সে যদি খুবই চালাক একজন হয়, ধরতে পারবে না কিছুতেই। মানে সব থেকে যেটা গন্ডগোল সেটা হচ্ছে ফোন। ফোনটাকে যদি কোনোভাবে কেউ ইউজ নাই করলো, ফোন না ইউজ করে কেউ যদি পরকিয়া করলো, তার 50% রিস্ক ওখানেই কমে গেল। এখন তো অ্যাডাল্ট্রি ডিক্রিমিনালাইজেশন হয়ে গেছে, মানে অন্যের বউয়ের সাথে যেটা পরকিয়া, যেটা সেটা তো বলে দিয়েছে যেটা ক্রাইম নয়, তাহলে আর ডাক্তার জিজ্ঞেস করে লাভ কি? সেগুলো আর ক্রাইম নয়। ক্রাইম নিয়েই তো আলোচনা করে। এখন অবভিয়াসলি ডিউটিরত অবস্থায় ডিউটির কলিগদের মধ্যে যে জিনিসটা ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে, সেগুলো হওয়া উচিত, না হওয়াই ভালো, পরকিয়া বা ওই জাতীয় জিনিস। এবার খুব সিরিয়াস একটা জিনিস নিয়ে আলোচনা করব, এবং এইটা অনেক ক্ষেত্রে প্রমাণ করাও কঠিন হয়ে যায়, সেটা হচ্ছে সেক্সুয়াল অফেন্স। তো একজন যে সার্ভাইভার, তাকে কোন কোন এভিডেন্সগুলো স্ট্রংলি রাখা উচিত যাতে সে প্রমাণ করতে পারে পরবর্তী সময়ে যে তার সাথে এই সেক্সুয়াল অফেন্সটা ঘটেছে? প্রথম কথা, যেরকম আমরা ফেমিনিজম নিয়ে কথা বলছিলাম, এটা কিন্তু মেয়েদের মধ্যে খুব একটা কমন একটা মানসিকতা আছে যে প্রথমেই তারা কখনো একটা কোনো তাদের সাথে কোনো সেক্সুয়াল অফেন্স হলে তারা জিনিসটা ডাইভালজ করে না, তারা কিন্তু মনের ভেতর পুষে রাখে, বলতে চায় না, লজ্জা পায়। তো এইগুলো কিন্তু অনেক কিছু হয়, সেটাতেই কিন্তু প্রথম এভিডেন্স নষ্ট হয়। টাইম ইজ গোল্ডেন, মানে যত টাইম তুমি পিছোবে তত তোমার এভিডেন্সের ভ্যালু কমতে থাকবে। এবং সবসময় আমরা এটা এনকারেজ করি যে বাবারে পুলিশের কাছে যাব, পুলিশ কি বলবে, হ্যাঁ আমাকেই দোষী ঠাওরাবে, বলবে যে তোরই দোষ। এগুলো তো আছে, এগুলো তো আমাদের সমাজ ব্যবস্থা এখনো আছে, মেয়েদেরকেই আগে
হ্যারাস করা হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যখনই একটা ভিকটিম বা সার্ভাইভার গেল পুলিশের কাছে কোনো কমপ্লেন করতে যেরকম হয়েছে, সেটা চেষ্টা করতে হবে তাকে যেন হওয়ার 24 ঘন্টার মধ্যে যেন সে গিয়ে কমপ্লেন করে, এবং তার যে এক্সামিনেশন যেটা হবে, মেডিকেল এক্সামিনেশন যেটা হবে, সেটা যেন মোটামুটি 24 ঘন্টার মধ্যে করে নেওয়া হয়। করে নিলে তার যে জামা কাপড়, তার যে অন্তর্বাস, সেগুলো যে স্টেন থাকবে, তার যে ফরেন মেটেরিয়াল যেগুলো থাকবে, চুল হোক অন্য কিছু বা নেল স্ক্র্যাচ যেগুলো থাকবে, সেগুলোর এভিডেন্স অনেক ভালোভাবে পাওয়া যাবে। আফটার 96 মানে 3-4 দিন পরে, যখন অলরেডি একবার বেদিং ওয়াশিং হয়ে গেছে, তখন তার দেহে আর কোনো এভিডেন্স থাকে না বেসিক্যালি। তো এইটা একটা খুব বড়, প্রথম হচ্ছে টাইম যে রেলিভেন্স, যেটা আমাদের টাইম রেলিভেন্সটা আমাদের একদমই নেই সেক্সুয়াল মানে অ্যাকিউজড ভিকটিম এক্সামিনেশনের ক্ষেত্রে। টাইম রেলিভেন্স 4 মাস 5 মাস পরে পরে তারা বলছে, তখন আসছে, তখন এসে আমাদেরকে বলছে, তখন আমাদেরকে কি করার আছে, তখন আমাদের জাস্ট ওই এভিডেন্স কালেক্ট করে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কিছু করার নেই। যে কেসগুলো একদম খুব বাজে কেস, কোনো গ্যাং অনুযায়ী হয়েছে, মানে মোর দ্যান 1 পার্সন ইজ ইনভলভ, বডিলি ইনজুরি হয়েছে, সেগুলো যখন ইমিডিয়েটলি হসপিটালে আসছে, সেগুলো থেকে আমরা এভিডেন্স পাচ্ছি। তো মোস্ট অফ দ্য কেসে এভিডেন্স লস্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে আইনের মিসইউজও হয়। একদম। হয়তো কেউ একজন ফলস কমপ্লেন করেছে কোনো একটা ছেলের এগেনস্টে যে ও আমার সাথে কোনো সেক্সুয়াল অফেন্স করেছে। মোস্ট অফ দ্য কেসেসই হয়তো যারা বলছে কথাটা সত্যি বলছে, কিন্তু 1% হলেও তো মিসইউজ হয়। তখন যে অ্যাকিউজ, সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কি কি স্টেপ নিতে পারে বা কি কি এভিডেন্স রক্ষা করতে পারে সে নিজেও? বেসিক্যালি এখন 2013 সালে নির্ভয়া কেস, যেটা নির্ভয়া কেসের পরে লটা এতটাই চেঞ্জ হয়ে গেছে, এতটাই বদলে গেছে, যে আগে না, মানে আগে যে ডেফিনেশনটা ছিল সেক্সুয়াল অফেন্সের, তাতে আমাদের জেনিটাল অর্গানগুলো ইনভলভ ছিল। এখন জেনিটাল অর্গানের ঊর্ধ্বে সব কিছু চলে গেছে, মানে শুধু জেনিটাল অর্গানের মধ্যে কিছু হলে সেটাই বলা হতো, এখন কিন্তু সেগুলো সব ঊর্ধ্বে। তো আগে ছেলেদের ক্ষেত্রে বা অ্যালেজড অ্যাকিউজদের ক্ষেত্রে একটা মানে বাঁচার পিঠ ছিল যে আম নট পোটেন্ট, আমি পোটেন্ট নই। এবার সেই পোটেন্সি প্রুফ করার জন্য আমাদেরকে নানা রকম টেস্ট করতে হতো, ঠিক আছে, 1000 ঘন্টা টেস্ট করতে হতো যে ওয়েদার দ্য পার্সন ওয়াজ পোটেন্ট অর নট। এখন কিন্তু এই কোয়েশ্চেনটা আমাদেরকে পুলিশ, আগের গত ধারা অনুযায়ী পুলিশ আমাদের কোয়েশ্চেনগুলো ফেলে দেয়, এবং তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটাই লেখা থাকে যে ওয়েদার দ্য পার্সন ইজ পোটেন্ট অর নট। তখন আমরা এটা পুলিশদেরকে বুঝিয়ে আমরা বলি এটা কেটে দিন, কেননা এই কোয়েশ্চেনটার কোনো মানেই হয় না। পোটেন্সি দিয়ে আর কিছু প্রুফ হয়ই না যে সেক্সুয়াল অফেন্স হয়েছে কি হয়নি। তো এরকম অনেক কেস আমরা দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চা, গরিব, পোক্সো, যেগুলো প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, যেটা বা 18 বছরের নিচে বাচ্চার সাথে হয়তো খুব বড়ে ঘর কা কোই আদমি কিছু একটা গন্ডগোল হয়েছে, সে যখন আসছে আমাদের কাছে অ্যালেজড অ্যাকিউজ, যে সে বলছে আই এম নট পোটেন্ট, তখন 2013 সালের আগের কথা বলছি, তখন আমরা হয়তো তাকে পাঠালাম যে পোটেন্সি টেস্ট করাতে, এবং সে হয়তো বেরিয়ে এলো যে সে পোটেন্ট নয়। কিন্তু শুধু কি ওইভাবেই সেক্সুয়াল অফেন্স হয়? সেক্সুয়াল অফেন্স তো অনেক রকম ভাবে হতে পারে, মোলেস্টেশন থেকে শুরু করে তাকে শ্লীলতাহানি থেকে শুরু করে অনেক রকম ভাবে হতে পারে। তো এখন বেসিক্যালি আরো ভেরি হার্ড টু ডিসপ্রুভ হয়ে গেছে। আগে যেটা হার্ড টু ডিসপ্রুভ ছিল, এখন ইজ ভেরি হার্ড টু ডিসপ্রুভ যে সেক্সুয়াল অফেন্স হয়েছে। এটা ডিসপ্রুভ করা কিন্তু খুব কঠিন হয়ে গেছে। মানে মিয়ার টাচিং বা গিভিং মাউথ টু ভেরিয়াস এরিয়াস, সেগুলো এখন ঢুকে গেছে। মানে রেপের ডেফিনেশনটা এতটাই বড় এখন হয়ে গেছে আমাদের, তো সেটাতে অনেক কিছুই ইনক্লুড হয়ে গেছে। একটা বন্ধ ঘরে যদি হয়, যার সাথে হয়েছে তার পক্ষেও যেমন প্রমাণ করা কঠিন যে আমার সাথে হয়েছে, আর যদি কেউ না করে থাকে, বলা হয় যে করেছে, মানে সেই অ্যাকিউজের ক্ষেত্রে নির্দোষ প্রমাণ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় সামহাও গিয়ে ওটা একটা পাওয়ার গেমেই চলে এসেছে। পুরোটাই অ্যাকচুয়ালি শুধু এটা না, সব জিনিসটাই এখন একটা পাওয়ার গেমে এসেই দাঁড়িয়েছে। ঠিক আছে, এখন ডিজিটাল যুগ, প্রচুর ডিজিটাল ক্রাইম হচ্ছে। সাইবার ক্রাইমে ফরেনসিক কিভাবে ইনভলভ হয়েছে? সাইবার ক্রাইমে আমাদের অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব যেটা আছে, সেখানে সাইবার ক্রাইম স্পেশালিস্ট বা ডিজিটাল ক্রাইম স্পেশালিস্ট যারা আছেন, তারা ব্যাপারটা হ্যান্ডেল করেন। আমাদের ক্ষেত্রে যেটা দেখি, অনেক ক্ষেত্রেই এই হেট স্পিচ ছড়ানো, কোনো ভায়োলেন্ট মব অ্যাক্টিভিটি ছড়ানো সাইবার ক্রাইমের থ্রু দিয়ে, সেখানে একটা টাইপের দাঙ্গা টাইপের লাগিয়ে দেওয়া, কোনো জায়গায় একটা মব ভায়োলেন্স তৈরি করা, এগুলোর ক্ষেত্রে সাইবার ক্রাইম হলে পরে কোনো একটা জায়গায়, তখন দেখি আমরা প্রচুর খুনোখুনি বা এরকম মাল্টিপল হোমিসাইড বা এরকম একটা আসে। তো তারপরে যখন সাইবার ক্রাইম স্পেশালিস্টের কাছে আমরা কোনো ফোন যদি আমরা রিকভার করি বডি থেকে বা কিছু থেকে, সেগুলো আমরা জাস্ট
প্রপারলি সিল করে করে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের যেটা এখন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সব কিছুতেই আই প্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট এগুলো নিয়ে অনেক ডুপ্লিকেসি করা হচ্ছে। তো এখন আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে সাইবার ক্রাইমে একটা অফিসিয়াল লেটার দেওয়া যে আমার এই প্রবলেম হচ্ছে, ডিরেক্ট পুলিশের থ্রু দিয়ে এটাকে মানে প্রথম কে কার কোর্টে আগে বল ফেলবে, যে কোনো ক্রাইমের প্রুভ আর ডিসপ্রুভের মধ্যে একটাই ব্যাপার হচ্ছে কে আগে কোর্টে বলটা ফেলে দিল। তো ও কিছু করার আগেই আমাকে পুলিশে বলে দিতে হবে যে আমার সাইবার ক্রাইমে হয়তো আমার ফোন হ্যাক করে কোনো হেড স্পিচ ছড়াচ্ছে, আমি সেটা পাত্তাও দিলাম না, বা আমার ভয়েসটা এআই জেনারেটেড ভাবে ইউজ তো করা। আমাকে আগে পুলিশের কোর্টে বলটা ফেলে দিতে হবে যে আমি ভিকটিম। হ্যাঁ, এবার নইলে পরে এসে যখন করে ব্যাপারটা হয়ে গেল পুলিশ তখন বলবে আপনার সিম কার্ড ইউজ করা হয়েছে বা কিছু এরকম। তো এইরকম আর কি ব্যাপার, এইগুলোই হয় মোটামুটি। বা কোনো ডক্টর ভিডিও, ডিপফেক ভিডিও, সেইগুলোকে ডিটেক্ট করার জন্য। একটা দেখা গেল একটা পচা গলা একটা মৃতদেহ পাওয়া গেছে, তো বোঝাই যাচ্ছে না যে মৃতটা মানে কার, তাকে আইডেন্টিফাই করার জন্য একটা ফরেনসিক ল্যাবে পাঠানো হলো। কিভাবে আপনারা আইডেন্টিফাই করেন? প্রথমে তো যদি নোন পার্সন হয় তাহলে তো জেনেই গেলাম নামটাও আছে। আননোন যদি হয় তাহলে তার প্রথমে দেখতে হবে কতদিনের পচার চেঞ্জগুলো এসছে। পচার যে চেঞ্জগুলো হয় সেগুলো ঘন্টা বেসিসে কতদিন আগে এসছে, তার হাইট কীরকম, তার ওয়েট কীরকম, তার বডিতে অন্য কোনো ফিচার, যেমন একটা ভদ্রমহিলা তার হয়তো ইউটেরাস অপারেশন হয়ে গেছে, তাহলে তার বডিতে যখন আমরা ডিসেক্ট করবো তার ইউটেরাস পাবো না, তার অপারেশন হয়ে গেছে আগে, পচা বডি কিন্তু তার ইউটেরাস নেই মানে তা ম্যাচ করে যাচ্ছে। বেসিক্যালি যে কোনো ক্রাইম করার পরে যদি এটা আমরা মানে মালদা, মুর্শিদাবাদ এইদিক কোনো জায়গায় স্পেসিফিক কিছু না টেকনিক ঘরানা আছে ক্রাইম করার। মালদার দিকে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রাইম করে বডিটাকে শীতলপাটি চাপা দিয়ে দেওয়া হয়, মানে মেরে রেখে একটা মাদুর বা শীতলপাটি চাপা দিয়ে দেওয়া হয়। কেন না সেটাতে যাতে তাড়াতাড়ি পচে, মানে একটা বডি যদি ওপেন থাকে তাহলে যেহেতু এয়ার যাতায়াত করছে গা দিয়ে, সেহেতু ও পচতে একটু টাইম লাগবে। আর যদি আমি উপরে তোষক চাপা দিয়ে দিই বা একটা মাদুর চাপা দিয়ে দিই তাহলে হাওয়াটা ওখানে কম সার্কুলেশন হচ্ছে, বডি তাড়াতাড়ি পচবে। নুন দিয়ে দেওয়া? হ্যাঁ, নুন দিলে কম পচবে। তো এবার জলে ফেলে দিলাম, মাটির নিচে করে দিলাম, এটাতে অনেক রকম মানে জলে কম পচবে, মাটির তলায় আরো কম পচবে, একটা আছে রেশিও আছে আর কি। তো সেই অনুযায়ী একটা বডির কোন জায়গায় প্রথম কথা হচ্ছে রিকভার্ড হয়েছে, কোন জায়গা থেকে রিকভার্ড হয়েছে। সেই বডিটা যদি একটা নদী নালা থেকে রিকভার্ড হয় তার মধ্যে একটা অন্যরকম চেঞ্জ, অ্যাডিবোসিয়ার বলে একটা, তার মধ্যে অন্যরকম মোমের বডির মতো একটা চেঞ্জ, জলে ডোবা বডি। যদি কোনো একটা ড্রাই এরিয়া, শুকনো খটখটে ছাদের মধ্যে 7 দিন কড়া রোদের মধ্যে একটা বডি পড়ে আছে, তার যে চেঞ্জ হবে হচ্ছে মামিফিকেশন, শুকিয়ে যাবে বডিটা, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আবার ঘরের মধ্যে যদি পড়ে থাকে তাহলে তার মাছি, লার্ভা, ম্যাগট এগুলো তৈরি হবে, ঠিক আছে, বাইরে হলেও হতে পারে। তো এইরকম বিভিন্ন সার্কামস্ট্যান্সে কোন জায়গা থেকে বডিটা যখন আমাদের কাছে এসে পৌঁছয় তখন আমাদের দেখে মোটামুটি আন্দাজ হয়েছে এ ঘরের মধ্যে মরে পড়েছিল, বা এ জলের পাশে পাশে পাঁকেটাকে পড়েছিল, বা এ খুব ড্রাই জায়গায় পড়েছিল, এটা প্রথম থেকে একটা আইডিয়া হয়। তারপরে তো যখন ডিসেকশন করার আগে যখন বডির ফিচার দেখে তার আমরা যখন আইডেন্টিফাই করতে পারছি না, একটা ডিএনএ স্যাম্পল দাঁত নিয়ে নিলাম, বা একটা মাসল রেখে দিলাম, একটা লং বোন রেখে দিলাম, তারপরে বডি যখন ডিসেকশন হয়ে তার যে ফাইন্ডিংগুলো, মারা যাওয়ার যে কারণগুলো হয় সেগুলো। কুকুর ক্রাইম সিনে হেল্প করে আমরা জানি, কিন্তু মাছিও তো হেল্প করে। হ্যাঁ, মাছি এই ফরেনসিক এক্সপার্টদের কিভাবে হেল্প করে? মাছি নিয়ে একটা আলাদা লাইনই আছে, এন্টোমোলজি, ফরেনসিক এন্টোমোলজি। তো মাছি বেসিক্যালি আমরা যখন একটা মানুষ মারা যায় মোটামুটি ওই 24 ঘন্টা এরকম অনওয়ার্ডস তো পচা শুরু হয়, এবং সেই পচার গন্ধে সব থেকে বেশি আকৃষ্ট হয় হচ্ছে ব্লু বটল ফ্লাই আর গ্রিন বটল ফ্লাই, মানে আমরা যে নীল বা সবুজ রঙের যে মাছিগুলো দেখি, ওরা এসে প্রথম ডিম পাড়বে। ডিম পাড়ার একটা সার্টেন 24 ঘন্টা পরে সেগুলো ফুটে লার্ভা বেরোবে, মানে ম্যাগট বলি যেগুলো আমরাকে। সেই ম্যাগট আস্তে আস্তে 3-4 দিনে তার সাইজ বড় হবে, লাস্টে সব থেকে বড় সাইজ হয়ে যায় প্রায় 2 to 3 সেন্টিমিটার মতো সাইজ হয়ে যায় বড় ম্যাগটে। তারপরে আবার তারা ভেতরে গিয়ে কোকুন দিয়ে সেটা আবার মাছি হয়ে বেরিয়ে যায়। এবার এই মাছিরা প্রথমে ওদের লাইফ সাইকেল কমপ্লিট করার পরে আসবে হচ্ছে ডাঁশ মাছি, মানে আমাদের ফ্লেশ ফ্লাই, যার মধ্যে কালো কালো এরকম ডোরাকাটা দাগ থাকে, তারা আসবে, তারা এসে তাদের বৃত্ত জীবনচক্র সম্পূর্ণ করবে। তারপরে লাস্টে আসবে আমাদের হাউস ফ্লাই, মুস্কা ডোমেস্টিকা, ওরা এসে পড়ে টরে থাকবে, করে চলে যাবে আর কি। তো বেসিক্যালি যখনই একটা বডি পচতে শুরু করে তখনই আমরা মর্গে দেখি যে কোথা থেকে ওই
পুরোনো দিনের মাছি সেই গল্পের মতো কোথা থেকে সেই ব্লু বটল ফ্লাই, হ্যাঁ, আর গ্রিন বটল ফ্লাই চলে এসছে ওরা, ঠিক আছে, ওরা ডিম পারবে বলে চলে এসছে। আর যখন এবার যখন একটা আমরা দেখি ফ্রেশ একদম ডিমগুলো নাকের এখানে, মানে ময়েস্ট এরিয়াতে ওরা পারে ডিম, যেমন যেখান থেকে সিক্রেশনগুলো হয়, চোখ, অরিফিসগুলো যেগুলো, ওখানে ওরা ডিম পারতে ভালোবাসে। বা কোনো গলা কাটা আছে, কোনো অ্যান্টিমর্টাম ইনজুরি আছে, সেখানে ওরা ডিম পারতে ভালোবাসে, ঠিক আছে। তো শুধু দেখা গেল ডিম রয়েছে, লার্ভা ফুটে বেরোয়নি, তার একটা টাইম, লার্ভা ফুটে বেরিয়েছে তার একটা টাইম, কোন মাছির লার্ভা ফুটে বেরিয়েছে তার একটা টাইম, লার্ভার সাইজ একটা টাইম। এবার তো গেল মাংস ফাংস পচা ফচা, এবার মাংস ফাংস কিছু নেই, শুধু হাড্ডি পড়ে রয়েছে, স্কেলিটন। এবার স্কেলিটন পেলেন, এবার আপনারা আইডেন্টিফাই করেন কি করে যে হ্যাঁ এটা একটা ছেলে বা মেয়ে, বা কোন লোকটা এটা, মানে পার্সোনাল মানে আইডেন্টিফিকেশন কি করে করেন? প্রথম কথা হচ্ছে, একটা খুব ফেমাস কেস হচ্ছে আমাদের কলকাতা পার্থ দেবযানী, খুব নাম করা কেস, সবাই জানে। এবার ওটাতে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন মেডিকেল কলেজ থেকে দেখতে গেছিলাম, এটা খুব ক্রিপি। মানে পার্থ, পরবর্তীকালে পার্থবাবু আবার ইয়ে থেকে, প্যাভলভ থেকে ছাড়া পেয়ে উনিও কিন্তু মারা গেছেন, এবং সার্কামস্ট্যান্সিয়াল, হ্যাঁ, উনি মারা গেছেন সেই ঠিক ওই বাথরুমটায় করেছিলেন যে বাথরুমে ওনার বাবা গায়ে আগুন দিয়েছিলেন। প্রথমে তো কেসটা ওইভাবেই রিভিল হয় যে ওনার বাবা বাথরুমে গিয়ে গায়ে আগুন দেন, সেখানে পুলিশ যায়, পুলিশ গিয়ে দেখে যে পার্থবাবু বলেন যে আমার বাবা আগুনে পুড়ে মারা গেছেন। পুলিশ গিয়ে একটা খুব ফিশি ব্যাপার দেখে যে একটা ঘরগুলো সব সেলোটেপ দিয়ে দিয়ে, কাগজ দিয়ে দিয়ে সব আটকানো, ঘরের জানলা দরজাগুলো। তো পুলিশ আলটিমেটলি সার্চ ওয়ারেন্ট বার করে ওখানে গিয়ে খোঁজ পেতে দেখেন যে ওই দেবযানীর যে, মানে ওনার দিদির যে কঙ্কালটা, ওটা সুন্দরভাবে একদম পড়ে আছে, পাশে কুকুরের কঙ্কালগুলো রয়েছে। তো তার আশেপাশে নানা রকম আদি ভৌতিক ব্যাপার স্যাপার ছিল, এগুলো ছিল। তো যাই হোক, তো এবারে এই স্কেলিটনটা কিন্তু পার্থবাবু, দেবযানী, আলটিমেটলি জানা যায় দেবযানী নিজেই কোনো অসুস্থতার কারণেই মারা গেছিলেন, উনি মারেননি। এবার দেবযানীকে উনি, দিদিকে এতটাই ভালোবাসতেন যে ওই বোনসগুলো কিন্তু উনি অ্যাসিটোনে ওয়াশ করেছেন, পরিষ্কার করেছেন। তো আমরা যেটা বলি যে একটা বোনসের যে কার্টিলেজ পার্টগুলো থাকে, সেই কার্টিলেজ পার্টগুলো কিন্তু বেশ কিছু মাস, হ্যাঁ, 3 to 4 months বা 6 months অবধিও কিন্তু থেকে যায়। তারপরে আস্তে আস্তে সেগুলো চলে যায়, সেগুলো ড্রাই হয়ে গিয়ে, ডেসিকেটেড হয়ে গিয়ে ঝরে যায়, এবং আস্তে আস্তে বোন জয়েন্টগুলো খুলে যায়। মানে 1 বছর 1.5 বছর হয়ে গেলে তখন আর জয়েন্টের কোনো জাংশন ইয়েতে কিছু থাকে না। তো এইখানে যেগুলো খুব কেমিক্যালি ট্রিটেড যে বোনসগুলো, সেগুলোর ক্ষেত্রে টাইম সিন্স ডেট বার করা খুব কঠিন। মানে সেগুলো তাহলে আমাদের কার্বন ডেটিংয়ে দিতে হবে, হ্যাঁ, কার্বন ডেটিংয়ে দিলেও এতটাই কম সময়, হয়তো মানে দেবযানীর ক্ষেত্রে 1 বছর 1.5 বছর আগে মারা গেছেন, তো কার্বন ডেটিংয়ে খুব একটা ভালো ফলও আসবে না। আর যেগুলো হচ্ছে মানে একদম কার্টিলেজ রয়েছে, বা যেগুলোর মধ্যে কিছুটা স্ক্যাল্প টিস্যু হয়তো রয়ে গেছে, একটুখানি এখানটা হয়তো স্ক্যাল্প, মাথার চামড়াটা লেগে আছে, তার সাথে একটু চুল লেগে আছে, বাকিটা পুরো কঙ্কাল, সেগুলো তার মানে হয়তো 6 মাস 7 মাস, একটা অ্যাজাম্পশনের ওপরে, কোনো ডেফিনিট কিছু নেই, একটা অ্যাজাম্পশনের ওপরে বেস করে আমরা ওটা দিই। এবারে হচ্ছে বোনসের ফিচার, এটা তো একটা বড় ব্যাপার, যে একটা ছেলের স্কাল, একটা মেয়ের স্কাল, একটা ছেলের কোমরের হাড়, একটা মেয়ের কোমরের হাড়, এবার প্রচুর ডিফারেন্স আছে। মানে একটা ছেলের এই হাড়, মানে ফিমার যেটা, পুরুর যে আমাদের হাড়টা, হ্যাঁ, প্রত্যেকটা ফিচার আছে, প্রত্যেকটা আলাদা ফিচার আছে, এবং সেটার থেকে করা যায় আরামসে। এবং লাস্টে হচ্ছে যেটা দেবযানীর ক্ষেত্রে করা হয়েছিল, আমাদের একমাত্র ইন্ডিয়াতে পিজিআই চণ্ডীগড়ে হয়, সেটা হচ্ছে সুপার ইম্পোজিশন। মানে আমার স্কালটা নেওয়া হলো, স্কাল উইথ এই চোয়ালের হাড়টা, ম্যান্ডিবল, পুরো স্কালটা নিয়ে ফটোর নেগেটিভের সাথে আমি ওটাকে ম্যাচ করালাম। যদি নেগেটিভের সাথে ম্যাচ না করে, তাহলে আমরা বলি যে এটা ওর নয়, মানে এর পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালুর থেকে, নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালুর থেকে বেশি দাম। মানে ম্যাচ করে গেল মানে আমি বলতেও পারি এটা ওর হতেও পারে, নাও হতে পারে, তো ম্যাচ করলো না মানে ওর নয়। তো ওর নেগেটিভ ভ্যালু ইজ মোর দ্যান পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু অ্যাকচুয়ালি সুপার ইম্পোজিশনে। তো সুপার ইম্পোজিশনে করানোর জন্য দেবযানীর স্কাল পাঠানো হয়েছিল চণ্ডীগড়ে, পরে সেটা প্রুভ হয়েছে যে হ্যাঁ ওটা দেবযানীর সাথেই ম্যাচ করছে, দেবযানীর ফটো নেগেটিভের সাথে ম্যাচ করছে। আচ্ছা, কেউ যদি খুন করে ওই মাংসটা কেটে নিজেই রান্না করে খেয়ে নেয়, মানে 1 মাস ধরে, তাহলে কি কোনোভাবে আপনারা প্রমাণ করতে পারবেন, খুঁজে পাবেন? না, ক্যানিবলিজম তো ক্যানিবলিজম একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ক্যানিবলিজমে লং টার্মে গিয়ে মানুষের কিছু রোগ হয় ব্রেনের, লাইক পার্কিনসনিজম, অ্যালজাইমার যেরকম হয়, তেমনি মানুষের মাংসে কিছু প্রোটিন থাকে যেগুলো আমরা বেসিক্যালি হজম করতে পারি না। কুরু বলে একটা প্রোটিন থাকে,
তো সেইগুলো বেসিক্যালি ওই আমাদের অ্যামাইলয়েডোসিস টাইপের, যেগুলো আমরা প্যাথোলজিতেও পড়েছি। ব্রেনে কিছু কিছু ঠিক যেরকম একটা পার্কিনসন বা অ্যালজাইমারের পেশেন্টের যেরকম চেঞ্জ হয়, একটা লোক যদি 20 বছর 30 বছর টানা মানুষের মাংস উইদাউট ভালো প্রসেসিং যদি না করে সে খায়, তাহলে তার ওই রোগ হওয়ার চান্স থাকে, আদারওয়াইজ বলা খুব তো এরকম একটা জায়গা যেখানে একটা মাস অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা মাস ডিস্ট্রাকশন হয়েছে, যেখানে প্রচুর বডি পড়ে রয়েছে এবং সেগুলো একটাও গোটা নয়, একটা বোম ব্লাস্ট হয়েছে বা একটা পুরো বাড়ি ক্রাশ করেছে, পুরো ভেঙে পড়ে গেছে, তো সেখানে তো প্রচুর বডি পাওয়া যায়। তো এই প্রত্যেকের যে এটা এর বডি, এটা ওর বডি, কিভাবে বের করে ফরেনসিক? হ্যাঁ, মানে ওটা তো খুব কঠিন ব্যাপার। প্রথমে তো যেটা ক্রাইম সিন ইনভেস্টিগেশনে যেটা বললাম, যেমন একটা বোম ব্লাস্টের একটা খুব মজার ব্যাপার হচ্ছে, এখানে বোম ব্লাস্ট হলো, তার 1 কিলোমিটার দূর অব্দি বডি পার্ট পাওয়া গেল, তাহলে আমাকে কতটা কর্ডন করতে হবে? কর্ডন করতে হবে ওই 1 কিলোমিটার যত দূর ফার্দেস্ট অব্দি যতটা পাওয়া গেছে, প্লাস তারপরেও আরেকটা 500 মিটার, মানে তার হাফ আর কি, মানে তত ওইটা একটা কর্ডনিং করতে, কতটা কর্ডনিং করতে হবে সেটা আমাকে জানতে হবে, ছোট ছোট গ্রিডে ভাগ করে নিতে হবে। এবার একটা পার্সন যার বডির মাথাটা এখানে, পাটা ওখানে, হাতটা ওখানে আছে, তাহলে যারা অ্যাকচুয়ালি ফরেনসিক এক্সপার্ট থাকবে তারা মোটামুটি আইডেন্টিফিকেশন করে বুঝে যান যে এই বডিটার পার্টটা ওখানে গেছে, তাহলে নাম্বারিং হবে 1 1A 1B 1C 1D এরকম, 2 2A 2B 2C এরকম ভাবে নাম্বারিং হবে। নাম্বারিংগুলো করে আগেই যেটা করা হয় সেটা হচ্ছে সবসময় আগে খোঁজা হয় যে তার দাঁত বা হেয়ার যেগুলো থেকে ডিএনএ পাবো, সেইটা যদি পাওয়া যায় সেটা আগে 1A থেকে আমি একটা দাঁত, মাথাটা হয়তো পড়ে আছে, এখান থেকে আমরা দাঁত নিয়ে নিলাম, মোলার দাঁত নিয়ে নিলাম। এবার 2B-তে হয়তো দেখা যাবে একটা ঠ্যাং পড়ে আছে, হ্যাঁ, তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে 2B এর থেকে আমি একটা লং বোন বার করে নিলাম, তার ডিএনএ রেখে দিলাম। এরকম করে 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 পুরোটাই ওইভাবে করা হয়, বের করা হয়। সো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আমাদেরকে অনেকটা অ্যাওয়্যার করার জন্য, এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে গিফট স্পন্সর করার জন্য। এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ যে এই যে আমরা আজকে বিভিন্ন ক্রাইম নিয়ে আমরা আলোচনা করলাম, এটা এই কারণে যাতে অ্যাওয়ারনেস থাকে কোনো ক্রাইম স্পটে কীভাবে বিহেভ করতে হয়, যাতে আপনি কোনো এভিডেন্স নষ্ট করে না ফেলেন, বা কোনো দুর্ঘটনা যদি কারোর সাথে ঘটে তাকে গাইড করতে পারেন যাতে সে প্রপার জাস্টিস পায়, এবং সেই এভিডেন্সগুলো কিন্তু এইটা আপনাকে হেল্প করবে। এবং আপনি প্লিজ লাইফে এমন কোনো ডিসিশন নেবেন না যাতে এই ডাক্তারবাবুদের সাথে দেখা হয়ে যায়, বা এইগুলো শুনে এমন কিছু করবেন না, অন্য মানুষেরও কোনো ক্ষতি করবেন না যাতে তাদেরও ওই ডাক্তারবাবুর সাথে দেখা হয়ে যায়। কেননা যদি ক্রাইম করেন তাহলে কিন্তু এই ডাক্তারবাবুরাই আপনাদেরকে ধরে দেবে, সুতরাং ওই সব মাথাতেই আনবেন। এবং আমরা এখনো আইনে ভরসা রাখি, আমার বিশ্বাস যে আপনি একদিন সুবিচার পাবেন কোনো রকম দুর্ঘটনায়। তো আপনি পুলিশকে জানান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই পডকাস্টে যে কি করে এভিডেন্স রক্ষা করতে হয়, যেটা আপনাকে জাস্টিস পেতে হেল্প করবে। যেটা আমাদের ক্ষেত্রে খুব দুর্ঘটনা ঘটেছে, আরজি করের ঘটনাটা বললাম, যে অনেক কিন্তু এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছিল ক্রাইম স্পটে, প্রচুর মানুষ ঢুকে। তো এরকম ঘটনা যেন না ঘটে। আর প্লিজ আপনারা একটুখানি ওই ফিঙ্গারপ্রিন্টটা দিন না, হ্যাঁ, ওই সাবস্ক্রাইব বাটনে দিন, চেপে দিন জোরে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম জোরে দিয়েছেন, ভালো করে সাবস্ক্রাইব করুন, আর প্রচুর শেয়ার করবেন, ঠিক আছে? তো ডাক্তার, ওই নতুন এই যে ফরেনসিক যে জিনিসগুলো আসছে, সেগুলো কি মানে ইভলভ করছে কিরম ভাবে, কি কি সামনের দিনে দেখতে চলেছি আমরা, আরো ক্রাইম খুব ইজিলি সলভ করতে পারবেন? অবভিয়াসলি আমাদের যেটা দরকার এখন সেটা হচ্ছে ল্যাবগুলোকে প্রপারলি ইকুইপ করে তাদের এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা টক্সিকোলজিক্যাল অ্যানালিসিস যেগুলো হয় সেগুলো যাতে আর একটু ভালো যদি ইমপ্রুভড হয়, তাহলে আমাদের এই ভিসেরার রিপোর্টগুলো আসতে দেরি হয়, এইগুলো যদি একটু ইমপ্রুভড হয়, আস্তে আস্তে হচ্ছেও, তো সেগুলোতে আমাদের অনেক টাইম কনজিউমিং ব্যাপারটা, মানে তাড়াতাড়ি ক্রাইমটা আমরা ইয়ে করতে পারবো, বা পয়জন অ্যানালিসিসগুলো পাবো, বা ডিএনএ রেজাল্টগুলো পাবো, সেগুলো হচ্ছে আস্তে আস্তে, নতুন নতুন মেশিন বসছে। আর আমাদের ফিল্ডে আগে ডিএম মানে সুপার স্পেশালিটি যেটা আর কি, যেরকম এমডি মেডিসিন করে ডিএম কার্ডিওলজি, সেরকম আমাদের ফিল্ডে রিসেন্টলি কিছু কিছু এমসে, সেন্ট্রাল ইনস্টিটিউটে ডিএম টক্সিকোলজি চালু হয়েছে। তো সেখানে পয়জন নিয়ে আগামী দিনে রিসার্চের একটা গেটওয়ে ওপেন হয়েছে। এআই কোনো কিছু সাহায্য করছে? এআই তো আমাদের রিসার্চে সবসময় এআই আছে, মেশিন লার্নিং এআই তো লাগেই, ওগুলো তো অবভিয়াসলি লাগে। আর ফরেন্সিকটা একটা খুব বড়, মানে ফরেন্সিক প্যাথোলজিটা তো অ্যাকচুয়ালি মেন আধার একটা রিসার্চের আর কি, মানে আমরা যেভাবে প্যাথোলজি স্যাম্পল পাই বডি থেকে, তো এইখানে প্যাথোলজিটা আর একটু যদি স্ট্রং হয়ে যায় আমাদের
অনেকটাই বেস স্ট্রং হয়ে যাবে। দেশে ক্রাইম যদি কমে যায় তাহলে ডাক্তারবাবুরা একটু ঘুরে ফিরে বেড়াতে পারে, ভালো খাওয়া দাওয়া করতে পারে, কাজকর্ম কমে যাবে। সুতরাং মাথা রাখবেন এটা, হ্যাঁ, আর- ক্রাইম কমান। আর যে সমস্ত ক্রিয়েটাররা, যে সমস্ত ডিরেক্টররা এই যে ক্রাইমকে নর্মালাইজ ভাবে দেখাচ্ছেন, আপনাদের হাত জোর করছি, প্লিজ এটা করবেন না। কারণ তখন কিন্তু মানুষের কাছে এটা জাস্ট একটা নর্মাল একটা এন্টারটেইনমেন্টেরই বস্তু হয়ে যাবে, গা শিউরে উঠবে না, এবং মানুষ কিন্তু একটা খুন করার আগে বা কোনো ক্রাইম করার আগে দুবার ভাববে না। তার কাছে একটা এই মশা মারার মতনই জিনিস হবে। তো প্লিজ ক্রাইমকে নর্মালাইজ করবেন না, আর একদম আইনের ওপর সম্পূর্ণ আস্থা রাখবেন। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।